একটু করব আমরা সেটা হচ্ছে যে আমরা আজকে আপনাদের আমাদের আলোচনার ফাঁকে আমরা আপনাদের মক ভাইভা নেওয়ার চেষ্টা করব। আর গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আজকে আমাদের ক্লাসটা হবে ভাইভা বোর্ডে আপনার ইন জেনারেল যে প্রশ্নগুলো করা হবে। আমরা আপনাদের যে পদ সংশ্লিষ্ট তো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তো থাকবেই, কিন্তু ইউনিভার্সালি একটি ইন জেনারেল ভাইভা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয় আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আর আমি আপনাদের কাছে একটু বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি গত দুদিন আপনারা জানেন যে মনে হয় যে সারা বাংলাদেশে বিদ্যুতের সংকট চলছে। আমি আমার পিসিতেই বসতে পারি। আর এই সময়ে আমরা যখন ক্লাসে বসছি যে এই সময়টা তো কারেন্ট চলে যেতে পারে। তো আমরা একটু আমাদের সরাসরি মূল আলোচনায় চলে যাব। আমাদের অন্যান্য শিক্ষক মহোদয় যারা আছেন আমরা একটু 9টার দিকে যোগদান করার চেষ্টা করব, কারণ আমাদের যে শিডিউল টাইম থাকে শিডিউল টাইমের পরে আমার আরও অনেকগুলো কাজ থাকে। তো আমরা একটু শিডিউল টাইমে সবাই জয়েন করার চেষ্টা করব। তো স্যার আমরা একটু আমাদের স্ক্রিনে চলে যাই। স্ক্রিন সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা আমাদের স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? সম্মানিত স্যার, আমাদের স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? স্যার আমাদের স্ক্রিনটাকে কি দেখতে পাচ্ছেন? প্রতিটা দিন এভাবে অপেক্ষা করব না। এর কারণটা হচ্ছে যে আপনারা প্রতিষ্ঠান পদে ভাইবার জন্য অংশগ্রহণ করছেন এবং ইনশাল্লাহ আপনারা প্রতিষ্ঠান পদে নির্বাচিত হবেন। তো সেক্ষেত্রে আপনাদের এই টাইমের বিষয়টা বা শিডিউলের বিষয়টাতে আরেকটু কি স্ট্রিক্ট হতে হবে। তো আমরা গত ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা আজকে একটু আলোচনাটা করে তারপর আপনাদের একটু মতামতটা নেব। প্রথম কথা হচ্ছে যে ভাইভাতে আপনি যা করবেন আর যা করবেন না, স্যার দয়া করে আপনাদের একটু মাইক্রোফোনটা একটু অফ করে রাখুন, মিউট করে রাখুন। ভাইভাতে সফল হওয়ার জন্য করণীয় এবং বর্জনীয়, অর্থাৎ আপনাকে ভাইভাতে আপনি যেই কাজগুলো করতে পারবেন না বা যেই কাজগুলো আপনি করবেন, অবশ্যই যেটা করতে হবে মার্জিত এবং পেশাদার পোশাক। আপনার পদের সাথে মানানসই মার্জিত, পরিষ্কার ইস্ত্রি করা ফর্মাল পোশাক পরুন। উগ্র রং বা অতিরিক্ত পারফিউম এড়িয়ে চলুন, যেটা আমরা গত ক্লাসে বলেছি। ভদ্রভাবে প্রবেশ এবং অভিবাদন। প্রবেশের আগে অবশ্যই অনুমতি নিন, যেমন আমি কি আসতে পারি স্যার। প্রবেশের পর সবাইকে উদ্দেশ্য করে হাসি মুখে সালাম বা আদাব দিন, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। বসার শিষ্টাচার, অনুমতি দেওয়ার আগে বসবেন না, বসতে বললে ধন্যবাদ জানিয়ে বসুন। মেরুদণ্ড সোজা রেখে আত্মবিশ্বাসের সাথে বসুন। এগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আই কন্ট্যাক্ট, যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যখন কথা বলবেন তখন আই কন্ট্যাক্টটা থাকবে। যিনি প্রশ্ন করবেন তার দিকে বেশিরভাগ তাকিয়ে আপনি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে ভাইভা বোর্ডের অন্যান্য মেম্বাররা যারা আছেন, সাধারণত 3 জন থাকেন, চেয়ারম্যান সহ আরও 2 জন থাকেন, বা কখনো কখনো চেয়ারম্যান সহ আরও 1 জন থাকেন, তাদের দিকে আই কন্ট্যাক্ট রেখে আপনারা কথা বলার চেষ্টা করবেন। সত্যবাদিতা এবং বিনয়, কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে বিনীতভাবে স্বীকার করুন, দুঃখিত স্যার এই মুহূর্তে বিষয়টি আমার মনে পড়ছে না। এটি আপনার সততা এবং শেখার মানসিকতার প্রমাণ দেয়। এটা হয় আমাদের, এটা অনেকেরই হয় যে অনেক সময় আমরা পাড়া জিনিসও ভুলে যাই বা একটি জানা তথ্য সেটা আমাদের মনে থাকে না। তো এটা আপনার যদি হয় আপনি সোজা স্বীকার করবেন
এইখানে কোনো আপনি পেঁচাবেন না, অযথাই এইখানে পেঁচাবেন না বা কনফিউজ করবেন না। মনোযোগ দিয়ে শোনা, পরীক্ষার প্রশ্ন সম্পূর্ণ শেষ হওয়ার পর 1-2 সেকেন্ড সময় নিয়ে গুছিয়ে উত্তর দেওয়া শুরু করুন। এটা কিন্তু একটি মাস্টারপিস। একটি মানে এটাকে ভাইবার বেলায় বা যে কোনো পরীক্ষার জন্য বা যে কোনো ইসের জন্য এই জিনিসটা খুব খুব গুরুত্বপূর্ণ। বুঝছেন, এই যে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে দেখবেন যে আমরা কথা মানে অন্যের কথা শোনার থেকে আমরা চাই যে অন্য ব্যক্তি আমার কথাটা বেশি মনোযোগ দিয়ে শোনো। আপনি যদি ওই জায়গা থেকে যদি চিন্তা করেন, কেউ যদি আপনারা যদি লক্ষ্য করেন যে আপনাদের নিজেদের বাস্তব জীবনে আপনারা যেটা দেখবেন যে কেউ যদি আপনাদের কথা খুব মনোযোগ দিয়ে শোনে, আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু তার দিকে ধাবিত হয় এবং তার মানে তার যে বিনয় বা আপনার প্রতি তার যে মনোযোগ, সেই মনোযোগটাকে আপনি সম্মান করেন বা সেই মনোযোগটাকে আপনি মূল্য দেন। এই কারণে আপনারা ভালো বক্তা তো হবেনই, কিন্তু ভালো বক্তা হওয়ার থেকেও মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য বা মানুষের সিম্প্যাথির জায়গাটা নেওয়ার জন্য আপনাদেরকে ভালো শ্রোতা হতে হবে। আপনারা ভালো শ্রোতা হবেন, ঠিক আছে? তো সুতরাং এই কারণে ভাইবা বোর্ড যখনই আপনাদেরকে কোনো প্রশ্ন করবে আপনারা পুরো প্রশ্নটি বোঝার চেষ্টা করবেন। আবার এইখানে হয়ও কি যে ভাইবা বোর্ডের মেম্বার মহোদয়গণ যখন আপনাদেরকে প্রশ্ন করেন তখন ওই প্রশ্নটা পুরো শেষ হওয়ার আগেই আমরা উত্তর দিয়ে ফেলি। তো এখন দেখা গেছে যে ভাইবা বোর্ড ওই প্রশ্নটা আপনাকে করতে চাননি, ভাইবা বোর্ড অন্য আরেকটি প্রশ্ন অর্থাৎ ওই প্রশ্নের শেষে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চেয়েছেন। তো সেক্ষেত্রে ওই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। আপনি ভাইবা ভালো না দিয়েও আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন যদি আপনি ভাইবা বোর্ডের এই মেন্টাল হ্যাকগুলো আপনি যদি কাভার করতে পারেন। প্রশ্ন পারবেন না, প্রশ্ন পারার জন্য ভাইবা বোর্ডে প্রশ্ন পারলে ভাইবা বোর্ডে ফেল করে বা প্রশ্ন না পেরে ভাইবা বোর্ডে অনেকেই ভালোভাবে পাশ করে আসেন। হাসি খুশি এবং ইতিবাচক থাকা, আমরা জানি যে একটি সুন্দর মুখ সবচেয়ে ভালো পরিচয়। আপনাকে হাসি খুশি থাকতে হবে, ইতিবাচক থাকতে হবে। দেখা গেল যে আপনাকে একটা ভাইবা বোর্ড প্রশ্ন করলো, আপনি পারেননি, তখন ভাইবা বোর্ড বলেই ফেললো যে আপনি এটা পারতেছেন না, তো আপনি প্রতিষ্ঠান চালাবেন কিভাবে। এটাকে আপনি পজিটিভলি নেবেন যে মানে স্যার মানে আসলে ওভাবে তো স্যার দায়িত্বে বসিনি, তো যার কারণে এটা স্যার ওভাবে মনে নেই। তো স্বাভাবিকভাবে দায়িত্বে বসলে তো এই বিষয়গুলো তো অবশ্যই আমাদের জানা থাকতে হবে। সেক্ষেত্রে আমি স্যার চেষ্টা করব যে মাঝখানে যে সময়টুকু পাবো সেই সময়ের মধ্যে এই বিষয়গুলো গুছিয়ে ফেলার জন্য। এটাতে হলো কি, আপনি স্বীকার করছেন আপনার জানা নেই, তবে আপনি এটুকু পর্যন্ত থেমে থাকেননি। আপনি এইখানে আপনার আত্মবিশ্বাসটা দেখিয়েছেন যে আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে যখন আপনি যোগদান পাবেন, মাঝখানে যে সময়টুকু পাবেন সেই সময়টুকুর মধ্যে আপনি এটুকু শিখে ফেলবেন, অথবা প্রতিষ্ঠান প্রধান যখন আপনি হবেন তখন কাজ করতে গেলে বা পদের জন্য আপনি সেটাকে শিখে ফেলবেন। আর এটা সবচেয়ে পজিটিভ দিক হলো যেটা সাধারণত আমরা যেটা করি না সেটা সম্পর্কে আমাদের জানাশোনা কম থাকে। তো সেটা কিন্তু আপনি বলেছেন যে আমরা যেহেতু এগুলো নিয়ে ওভাবে কাজ করিনি সেহেতু এটা আমার এই মুহূর্তে মনে নেই। আর হাসি খুশি থাকাটা এমনটা না যে আপনার সেলফ কনফিডেন্স লেভেল কম মনে হয় বা আপনাকে মনে হয় যে আপনি অকারণে বা কারণ ছাড়া আপনি হাসছেন। সুন্দরভাবে বিদায় নেওয়া, এটা নিয়ে আমরা গতকালকে বলেছি। ভাইবা শেষে সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে উঠে দাঁড়ান। বের হওয়ার সময় বোর্ডের দিক পেছন না ফিরে স্বাভাবিকভাবে দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে বের হন। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ভাইবা বোর্ড এটাকে মার্কিং করে। দেখা যাবে যে যারা এই বিষয়গুলো জানে না, আমার কয়েকজন সম্মানিত শিক্ষক গতকালকে মানে আপনারাই মানে মন্তব্য করেছেন যে এই সমস্ত বিষয়গুলো ওনারা অনেক প্ল্যাটফর্মে এগুলো নিয়ে ক্লাস করেছেন বা কথা বলেছেন, তো তারা এই সমস্ত বিষয়গুলো জানে না। এই ফাঁকে আমি একটু বলে রেখি স্যার যে নিজের মুখে ঝাল খাওয়া আর অন্যের মুখে ঝাল খাওয়া দুটার মধ্যে পার্থক্য আছে। সর্বশক্তিমান রাব্বুল আলামিনের দোয়াতে, আমার শিক্ষাগুরুদের আশীর্বাদে, আমার মা বাবার দোয়াতে আমি বাংলাদেশের টপ লেভেল যে চাকরিগুলো সেই চাকরিগুলোর ভাইবা আমি দিয়েছি।
অর্থাৎ আমি আমার যে ব্যাংকের ভাইবা হয়েছে সেটা বাংলাদেশ ব্যাংকে হয়েছে। আমি যেটা গতকালকে বলেছি, একজন নির্বাহী পরিচালক স্যার আমার ভাইবাটা নিয়েছেন। ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে উনি একজন লিজেন্ড। আর আমার বিসিএস এর যে ভাইবাটা সেটা তো জানেনই, বিসিএস এর ভাইবা। তো সুতরাং এগুলো আমার অভিজ্ঞতা আছে, কিছু পড়ে শিখেছি, আবার কিছু অভিজ্ঞতা থেকে শিখেছি। তো যার ফলে বাংলাদেশ ব্যাংকের সেই 24 তলা ভবনের 20 তলা বা 25 তলায় একটা ভাইবা দিতে উঠা, সকাল 10টায় গিয়ে সেখানে বসে থাকা এবং অপেক্ষা করতে 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 যখন আমার ভাইবা ছিল দুপুরের শিফটে, বিকেলের শিফটে সেখানে প্রবেশ করে সেখানে 2-3 ঘন্টা বসে থাকা, এই জিনিসটা স্যার আসলে যিনি না গিয়েছেন ওইখানে তিনি বলতে পারবেন না। একই রকমভাবে বিসিএসের ভাইভাতে সকালে গিয়ে সেইখানে রিপোর্ট করার পরে বসে থাকার পর আমার যে প্রবলেমটা হয়েছিল, আমার ভাইভাটা মাঝামাঝি সকালের শিফটে মাঝামাঝি সময়ে ছিল। তো সেইখানে হঠাৎ আমার যে নার্ভাস ব্রেকডাউন হওয়া, আমি জেনারেলের ভাইভের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ওইখানে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টরেট স্যার রসায়নের, তাও আবার ফিজিক্যাল কেমিস্ট্রির। এই যে ব্রেকডাউন, এগুলো স্যার বলে বোঝানো যাবে না। ফলশ্রুতিতে ভাইভার অ্যাকচুয়াল অ্যাটমসফিয়ার সম্পর্কে যারা ভাইভাতে বসেছেন তারা মানে অ্যাকচুয়াল অভিজ্ঞতার কথাটা বলতে পারবেন। আবার অ্যাকচুয়াল অভিজ্ঞতা যে সবাই ভাইভা নিলে যে সবাই বলতে পারবে বিষয়টা এমনটাও না। তো এই যে বিষয়গুলো আমরা বললাম, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আপনাকে মানতেই হবে, এগুলো ইউনিভার্সাল রুল, কোনোভাবেই এগুলোকে আপনি ব্রেক করতে পারবেন না। আর আমি একটু আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপ্রাণ চেষ্টা করছি যে কোনোভাবেই হোক আপনাদের শীটটা গুছিয়ে দেওয়ার জন্য, কিন্তু ইলেকট্রিসিটি আমাকে কোনো সময়ই দেয়নি। আজকে আমি সারাদিন ইলেকট্রিসিটিতে বসতে পারিনি। সন্ধ্যার পরে আমি কিছুক্ষণ বসে আপনাদের কাজই করতেছিলাম, এই লেকচার প্ল্যান সহ এগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম। বর্জনীয় যা কোনোভাবেই করা যাবে না, করণীয় যেটা সেটা যদি না করেন সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু যেটা বর্জনীয় সেটা আপনাকে বাদ দিতেই হবে। তর্কে জড়াবেন না বা জেদ করা। বোর্ডের কোনো সদস্যের সাথে কোনোভাবেই তর্ক জড়ানো যাবে না। আপনার উত্তর সঠিক হলেও পরীক্ষক যদি ভিন্নমত পোষণ করেন তবে বিনয়ের সাথে বলুন, স্যার আমার জানা মতে এটি এমন ছিল, তবে বিষয়টি আমি পুনরায় যাচাই করে নেব। স্যার একটু আপনারা দয়া করে আপনাদের ইয়েটা একটু অফ রাখুন, মাইক্রোফোনটা একটু অফ রাখুন। সম্মানিত স্যাররা, দয়া করে আপনাদের মাইক্রোফোনটা একটু অফ রাখুন। আচ্ছা, সম্মানিত শিক্ষক মহোদয়, আপনাদের মাইক্রোফোনটা একটু অফ রাখতে হবে, কারণ আমাদের এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলোই হচ্ছে ভাইবা। আপনি প্রশ্ন পারলেন কি না পারলেন সেটা পরের বিষয়। প্রশ্ন না পেরেও আমি 36 বিসিএস আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছিল, মানে খুব কনফিডেন্টলি উত্তর দিতে পারিনি, কিন্তু তারপরে ইনশাল্লাহ আমি টিকে এসেছি। তো ওটা বিষয় না। প্রশ্ন না পারা বা না পারা ওটা বিষয় না। আর তর্ক জড়াবেন না, আমরা যেটা বলছিলাম যে বোর্ডের কোনো সদস্যের সাথেই কোনোভাবেই তর্ক জড়ানো যাবে না। আপনার উত্তর সঠিক হলেও পরীক্ষক যদি ভিন্নমত পোষণ করেন তবে বিনয়ের সাথে বলুন, স্যার আমার জানা মতে এটি এমন ছিল, তবে বিষয়টা আমি পুনরায় যাচাই করব। আচ্ছা, যেমন কোনো একটি প্রশ্ন আপনাকে করলে আপনি একটু উত্তর দিলেন। যেমন আমার ভাইবা বোর্ডে রূপালী ব্যাংকের ভাইবা বোর্ডের অভিজ্ঞতার কথা গতকালকে আমি বললাম, যে তখন সেখানে সত্যেন্দ্রনাথ বোস সম্পর্কে যখন স্যার আসলে জগদীশ চন্দ্র বোস সম্পর্কে যখন কথা হয়, তখন ভাইবা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, উনি তখন রূপালী ব্যাংকের এমডি ছিলেন, খুব সম্ভবত ফরিদ স্যার ছিলেন। তো তখন উনি এক জায়গায় মানে ওই বিষয়টা নিয়ে উনি একটু কনফিউজড ছিলেন। ক্রিস্কোগ্রাফ মনে হয় যে শব্দটা একটু ওনার কাছে একটু মনে হয়েছে। তো আমি তাদেরকে বলেছি। আবার বাংলাদেশ ব্যাংকের যে ভাইবাটা, সেই ভাইবাটার কথা তো বললাম, ওই যে জেনারেল আদালতগুলো ওসমানীকে নিয়ে। তো যখন আপনি তথ্যটা আপনি জানেন যে এটা নিশ্চিতভাবে সঠিক, কিন্তু আপনি অযথা তর্কে জড়াবেন না। একদম সিম্পলি বলুন যে, স্যার আমার জানায় ভুলও হতে পারে, আমি হয়তো এইভাবে দেখেছিলাম স্যার, আমি এটা পরে গিয়ে একটু চেক করব, আমার জানাটা যদি ভুল হয়ে থাকে আমি সংশোধন করে নেব। ব্যাস। ভাইবা বোর্ডের সাথে আপনি পারবেন না, কারণ আপনি তাদের কাছে বাধা। বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ভাইবা ফেল করিয়ে দিলে আপনি সেটাকে চ্যালেঞ্জ করতে পারবেন না। সুতরাং অযথা তর্কে জড়াবেন না। আর একটা বিষয় হচ্ছে ইগো প্রবলেম। এই ইগো প্রবলেমটা আপনাদেরকে ছাড়তে হবে, যে ভাইবা বোর্ডে যারা আছে তারা তো আমার থেকে জুনিয়র, তো এদের কাছে আমি কী ভাইবা দেবো? আমি তখন যদি সরকারি চাকরিতে ঢুকতাম বা বিসিএস হলে আমি তো এখন এদের বস থাকতাম।
এরা কি জানে, এরা আমার হাঁটুর বয়সী, এরা কি জানবে আমার আমার থেকে। তো এই ইগোগুলো বাদ দিতে হবে। আপনাকে সিম্পলি মনে রাখতে হবে যে আপনি একজন শিক্ষার্থী, আপনি একজন পরীক্ষার্থী, একটি পদের জন্য আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন। ভাইভা বোর্ডে যে থাকুক সেটা তার বিষয়। আপনি কি একজন ভাইভা বোর্ডে, আপনি তাকে একজন ভাইভা বোর্ডের মেম্বার হিসেবে ট্রিট করবেন, ব্যাস। আন্দাজে বা বানিয়ে উত্তর দেওয়া, এটা মানে কোনো উত্তর জানা যদি না থাকে তাহলে আন্দাজে বা ঘুরিয়ে পেঁচিয়ে ব্লাফিং বলি আমরা এটাকে, উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। ভাইভা বোর্ডে অভিজ্ঞ ব্যক্তিরা থাকেন, তারা সহজে এটা ধরে ফেলেন এবং এতে নেতিবাচক ইমপ্রেশন তৈরি হয়। ভাইভা বোর্ড বেসিক্যালি চেষ্টা করে আপনাকে মাইন্ড রিড করার জন্য, আপনার সাইকোলজি বোঝার জন্য। আপনাকে আমি আবারও বলি যে প্রশ্নের উত্তর পারলেই আপনি ভাইভা বোর্ডে টিকবেন, বিষয়টা এমনটা না। আর প্রশ্নের উত্তর না পারলে যে আপনি ভাইভা বোর্ডে ফেল করবেন, বিষয়টা এমনটাও না। এমনও আছে আপনাকে ভাইভা না নিয়েও আপনাকে ছেড়ে দিতে পারে, তার মানে এইটা না যে আপনাকে ফেল করিয়ে দেবে। জাস্ট ভাইভা বোর্ড আপনার মানসিকতা বোঝার চেষ্টা করবে, যে আপনি এই পদের জন্য, প্রতিষ্ঠান প্রদান পদের জন্য আপনি মানসিকভাবে কতটুকু দক্ষ বা কতটুকু যোগ্য। তো এই যে অযথা ঘোরাবেন না, পেঁচাবেন না, আমি অমুক জায়গায় পড়েছিলাম তো অমুকে বলেছিল, তো ওইটা বলেছিল, তো সেইটা বলেছিল, এইটা বলবেন না, পেঁচাবেন না। জানা না থাকলে স্বীকার করে ফেলেন যে স্যার এই মুহূর্তে বিষয়টি আমার জানা নেই, বা আমি পড়েছিলাম কিন্তু আমার মনে পড়ছে না। ভাইভা বোর্ড ওই বিষয়টা নিয়ে আপনাকে আর প্রশ্ন করবে না। মাঝপথে কথা থামিয়ে দেওয়া, ওই যে যেটা আমরা বলেছিলাম যে আপনাকে একজন ভালো বক্তার থেকেও ভাইভা বোর্ডে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। এক্সামিনার মহোদয়রা যখন কথা বলবেন, মাঝপথে তাদেরকে থামিয়ে দিবেন না যে স্যার থামেন, আমার একটু কথা আছে, যেটাকে আমরা মুদ্রা দোষ বা ম্যানারিজম বলি। এই মুদ্রা দোষ বা ম্যানারিজম প্র্যাকটিস করবেন না, থামিয়ে দেবেন। এটা আমাদের অনেকেরই আছে। অপ্রয়োজনীয় দীর্ঘ উত্তর দেওয়া, আপনাকে আমি গতকালকে শিখিয়েছি আপনাদেরকে যে কীভাবে আপনারা ভাইভা বোর্ডকে নিজের পক্ষে নেবেন, বা ভাইভা গেম, যেটা ভাইভা গেমটাকে আপনি ধরবেন। এখন ভাইভা গেমটাকে আপনি ধরতে গিয়ে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কোনো কিছু আপনারা ঢুকতে দেবেন না। উত্তর অপ্রাসঙ্গিকভাবে বড় করবেন না, প্রাসঙ্গিকভাবে আপনি উত্তর বড় করুন। আর ভাইভা গেমটা, অর্থাৎ তাদেরকে প্রশ্ন করার মতো জায়গা আপনি দিলে তারা আপনাকে প্রশ্ন করবে, যদি ওই জায়গাটা আপনি নিতে পারেন। কিন্তু ওই কৌশলটা শিখিয়ে, মানে ওই কৌশলটা অ্যাপ্লাই করার জন্য আপনি অপ্রাসঙ্গিক বিষয়গুলো বারবার নিয়ে আসবেন, সেটা যেন না হয়। নার্ভাসনেস প্রকাশ করা অনেকেরই ভাইভা বোর্ডে গেলে একটু স্বাভাবিক। এটা আমাদের যতই প্র্যাকটিস থাকুক না কেন, আমরা একটু নতুন জায়গাতে ভাইভা দিতে গেলে আমাদের একটু নার্ভাসনেস হবে, গরমের দিন একটু ঘামাবো। তো এই বিষয়টা খুব স্বাভাবিক বিষয়। এইটা যখন আপনি ভাইভা বোর্ডে যখন ঢুকবেন, প্রথমবার আপনি যত বড় ব্যক্তিই হন না কেন, আপনার বুকটা একবার হলেও কেঁপে উঠবে। তো স্বাভাবিক হয়ে যাবেন। যেটা বলছে যে সামনে যারা আছে চিন্তা করবেন এরা আপনার ছাত্রছাত্রী, এই বয়সে বা আপনার কলিগ, এরা যেটা জানে আমিও সেটা জানি। আজকে হয়তো পদের কারণে আমার এইখানে ভাইভা দিতে আসতে হচ্ছে। আমি চেষ্টা করব, এরা আমাদের কাছে দুনিয়ার সব প্রশ্ন তারা আমাকে 5 মিনিটে জিজ্ঞেস করবে না। 10টা প্রশ্ন জিজ্ঞেস করলে আমার যদি 2-3টা কমন আসে, আমি ওই 2-3টাই বলবো, ভালোভাবে বলবো, এবং ওইখান থেকে আমি গেমটাকে বের করে নিয়ে আসবো, অর্থাৎ ভাইভাটা তখন আমি তাদেরকে প্রশ্ন দেবো আমাকে করার জন্য। আমরা মুদ্রাদোষ বা ম্যানারিজম সম্পর্কে বলছিলাম, পা কাঁপানো, বারবার ঘাম মোছা। অনেকেই আছে একটা টিস্যু নিয়ে যাবেন, একটা টিস্যু নিয়ে ঘাম মুছবেন, জিভ মুছবেন। এটা করবেন না যে হাত কসলানো, এভাবে হাত কসলাবেন। অনেকে হাত কসলে উত্তর দেয়, আবার কেউ নখ কামড়ায়, অনেকে আবার টেবিলে এরকম তবলা বাজায়। বারবার চুল ঠিক করা, অনেকেই আছেন চুল ঠিক করেন। আবার অনেকেই সম্মানিত শিক্ষকরা যারা পান খান, দেখা গেছে যে হঠাৎ পান খেতে খেতে দাঁতের মধ্যে একটি সুপারি কণা চলে আসছে। আপনার সাথে যদি ম্যাচের কাঠি বা টুথপিক থাকে, সেটা দিয়ে দাঁত পরিষ্কার করার চেষ্টা করলেন। তো এগুলো মানে একদম ভাইভাটাকে আপনার মানে স্পয়েলড করে দেবে, একদম নষ্ট করে দেবে। এই কাজগুলো ভুলেও করবেন না। বুঝতে পারছেন? যারা পান খান, অবশ্যই আপনারা ভাইভা বোর্ডে ঢোকার আগে একদম ভালোভাবে মুখ পরিষ্কার করে, দাঁত ব্রাশ করে তারপর ভাইভা বোর্ডে যাবেন। আর যদিও আপনাদের জুনিয়র হিসেবে আমি এই কথাটা বলতে পারি না, কিন্তু তারপরে যেহেতু আমরা আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য এইখানে বসেছি, যারা স্মোকিং করেন, মাস্ট বি আপনারা সকালে ভাইভা বোর্ডে ঢোকার আগে স্মোকিং করবেন না, এবং স্মোকিং একদম ফ্রেশ হয়ে মানে ব্রাশ করে তারপর ভাইভা বোর্ডে ঢুকবে। তো স্মোকিংটা ওই সময়টাতে করবেন না, বা ভাইবার আগে করবেন না। টেবিলের উপর জিনিসপত্র রাখা, নিজের ফাইল ব্যাগ, কলম বা চশমা কখনোই ভাইভা বোর্ডে টেবিলের উপর রাখবেন না। এগুলো নিজের কোলে বা পাশে
নির্ধারিত জায়গায় রাখুন, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি। বেশি হাত নেড়ে কথা বলার সময় অতিরিক্ত হাত নেড়ে অঙ্গভঙ্গি করা অনুচিত। হাত স্বাভাবিকভাবে কোলের উপরে রাখুন বা চেয়ারে হাতলে রাখুন। অন্যের সমালোচনা করা, পূর্ববর্তী কর্মস্থল, সহকর্মী বা কোনো প্রতিষ্ঠান সম্পর্কে কখনোই নেতিবাচক মন্তব্য বা সমালোচনা করবেন না। এটা কিন্তু খুব ব্যাড একটি জিনিস, খুব খারাপ একটি জিনিস। কোনো কিছুই নিয়ে আপনি সমালোচনা করবেন না, আপনাকে সব কিছু পজিটিভ। একজন ভাইবা বোর্ড আপনাকে ট্রাফ করে ফেলতে পারে, বলতেই পারে যে আপনার অমুকে তো লোক তো সুবিধার না। আপনিও বলে ফেললেন যে স্যার উনি তো আমাদের ম্যানেজিং বোর্ডে ছিল, ওনার কাছে গেছি, বসিয়ে রাখতাম, এমপি সাহেব বসিয়ে রাখতাম, আমাদেরকে গালাগালি করতো, একটা ফাইল স্বাক্ষর করতে গেলে বসে থাকতে হইতো। এগুলো বলবেন না। ভাইবা বোর্ড যদি বলে তাহলে আপনি বলবেন যে স্যার আমার তো ব্যক্তিগতভাবে ওনার সাথে সম্পর্ক নেই, আমরা কাজের জন্য ওনার কাছে যেতাম, তো এটা তো অফিসিয়াল কাজ, স্যার উনি করে দিতেন, আমরা এই আর কি। আবার একদম অস্বীকারও করবে না। একদম অস্বীকার করা মানে যে ভাইবা বোর্ডকে আপনি চ্যালেঞ্জ করে বসছেন, ভাইবা বোর্ড বলছে এই লোক খারাপ, আপনি বলতেছেন এই লোক খারাপ না। আপনি সোজা বলবেন স্যার আমরা গিয়েছি তো, ওভাবে তো স্যার ওনার সাথে ব্যক্তিগতভাবে মিশিনি, হতেও পারে, হতে পারে এরকমটা স্যার। ব্যাস, আপনি আপনার মতো করে বলে দিলেন। আর এই নিয়মগুলো আপনাকে স্ট্রিক্টলি মেনে চলতে হবে। আমি আবারও বলি, আপনাদের যা করতে হবে সেটা যদি না করেন সমস্যা নেই, কিন্তু যেটা করতে পারবেন না বা যেটা করবেন না সেটা যেন না করা হয়। ঠিক আছে? তো আমরা এই পার্টটুকু আলোচনা করে এখন একটু আপনাদের কাছে যাব, একটু আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, আমাদের 10 জন স্যার আছেন, আরও কয়েকজন স্যার আমাদের সাথে আজকে, মানে 9 জন, আমাদের কয়েকজন জয়েন করেনি। আচ্ছা, কেন জয়েন করেনি আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের গত ক্লাসে কয়েকজন স্যার ছিলেন: আখতারুজ্জামান, নলটার, মোর্শেদুর রহমান, রফিকুল ইসলাম, নাজমুল, 4 others, বাবুল আক্তার, মাহমুদ হাসান। আচ্ছা, এমডি আখতারুজ্জামান স্যার কিছু বলতে চান? প্লিজ দয়া করে বলুন স্যার। আখতারুজ্জামান স্যার কিছু বলতে চান, দয়া করে বলুন। সপ্তাহে কয়টা ক্লাস দিবেন স্যার? আমাদের ক্লাস থাকবে টোটাল, আমাদের 7টা ক্লাস, টোটাল 7টা ক্লাসের আমরা এটাকে সপ্তাহে 2টা করে ক্লাস নেব। এটা কি প্রতি বুধবার স্যার? এটা আমাদের থাকবে শনি সোম বুধ, এই 3 দিনের যে কোনো 2 দিন আমরা নেব। শনি সোম বুধ, যেমন আমরা গত ক্লাসটা নিয়েছি সোমবার, আজকে বুধবার আমরা আরেকটা ক্লাস নিচ্ছি। স্যার আজকে কি শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনছেন? ইয়াতে সংসদের বক্তব্য কোনটা, কোন বিষয়ে স্যার? উনি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের কেসের কথা বলতেছিলেন। তার মধ্যে আমাদের ভাইবা, আমাদের এই 8ম এনটিআরসির যে প্রতিষ্ঠান প্রধান সহপ্রধানের নিয়োগ, এ বিষয়টিও নাকি আদালতে কেস পেন্ডিং আছে বিধায় কাজ আগাইতে পারতেছেন না, এই বিষয়ে কথা বলছেন কিন্তু। আচ্ছা স্যার, স্যার আমার এখানে তো ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে আমি মানে ওই যেটা বললাম যে আমি কোনোভাবে চেষ্টা করছি যাতে আপনাদের ক্লাসটা যেন আমি কন্টিনিউ করতে পারি। স্যার আজকে মাননীয় শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে বলেছেন মামলা জটিলতার কারণে শিক্ষক নিয়োগ হচ্ছে না। হ্যাঁ, এটা আমি মানে সরাসরি সংসদেরটা দেখিনি, তারপর আমি নিউজে দেখেছি যে উনি ওই প্রাথমিক শিক্ষক নিয়ে ওইটা নিয়েও কথা বলেছিলেন, প্রাথমিক প্রধান শিক্ষক এটা নিয়ে কথা বলেছিলেন। প্রাথমিক শিক্ষক বলছেন, তারপরে 8ম এনটিআরসি এর এটা উল্লেখ করে বলছেন। হ্যাঁ, উল্লেখ করে বলছেন। আর এই এনটিআরসি এর যে নিয়োগ, তাহলে দেখেন এইখানে তো একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে। ওনারা বারবার বলছিলেন যে পরীক্ষার ত্রুটির কারণে, তো পরীক্ষায় তো ত্রুটি হয় না, ওনারা তো সঠিক বিষয়টা তো বলবেন, শেয়ার করবেন যে আমাদের মামলার কারণে, মামলার জটিলতার কারণে এটা হচ্ছে। তবে আমার কাছে যে তথ্যটা আছে, ওনারা আসলে এই তথ্যগুলো দেন না। ওনারা এটা নিয়ে যখন মহামান্য হাইকোর্টে যখন রিট হয়, মহামান্য হাইকোর্ট রিটকারীদের পক্ষে রায় দেন, পরবর্তীতে এটা নিয়ে চেম্বার জজ আদালতে যাওয়া হয়। তো মাননীয় চেম্বার জজ আদালত এটাতে এনটিআরসি এর পক্ষে রায় দেন। এখন এনটিআরসি এর পক্ষে রায় দেওয়ার পর এটা নিয়মটা হচ্ছে যে চেম্বার জজ আদালত একটি সময় ঠিক করে দেন, যেটা মহামান্য আপিল বিভাগের বেঞ্চে এই মামলা শুনানি হয়। তো
তো এখন তখন তারা বলছিলেন যে এটা আমাদের পক্ষে রায় গিয়েছে, অর্থাৎ এনটিআরসি এর পক্ষে রায় গিয়েছে। তো এখন আবার বলছেন এটার জন্য আটকানো আছে। তাহলে এই যে মানে ইনফরমেশন গ্যাপ, এগুলো তো মানে আমাদের জানতে পারা উচিত বা আমাদের জানা উচিত, বুঝতে পারছেন? আর এনটিআরসি হলো এমন একটি প্রতিষ্ঠান, বাংলাদেশে একক প্রতিষ্ঠান হিসেবে মনে হয় যে সবচেয়ে বেশি মামলা এদের আছে। তো যাই হোক, এনটিআরসি একটি সাহসী প্রতিষ্ঠান, মামলা হারার রেকর্ড এদের খুব কম। আশা করি আপনাদের এটা নিয়ে ঝামেলা হবে না, কারণ সরকার বিধি পরিবর্তন করতেই পারে। এটা সরকারের প্রতিষ্ঠান, সরকার বিধি পরিবর্তন করতে পারে, এটা গ্রাউন্ড আছে যথেষ্ট। আর যেহেতু চেম্বার জজ আদালতের রায় আছে, ফুল কোর্ট শুনানি যখন হবে তখন এই বিষয়টা বিস্তারিত আরও জানা যাবে। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের গত ক্লাসে আরও কয়েকজন স্যার ছিলেন, আমি তাদেরকে পাচ্ছি না। তারা কি জয়েন করেন নাই নাকি আমি বুঝতে পারতেছি না। আচ্ছা স্যার, আমরা এখন একটু যে বিষয়গুলো আমরা বললাম, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি এইখানে কি কোনো প্রশ্ন আছে কি না, এই বিষয়ে অর্থাৎ করণীয় বর্জনীয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? আমরা যে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলোর কথা বললাম, সেই করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? আচ্ছা স্যার, জি এমনি বলুন। প্রশ্ন থাকলে হয়তো বা পরবর্তীতে বলবো, এরকম স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা তাহলে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছি। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমার মাইক্রোফোনটা টেস্ট করার জন্য আমি রাজশাহী থেকে বলছি। জি আচ্ছা। ধন্যবাদ। জি জি, আমাদের গত ক্লাসে 13 জনের মতো ছিল, আজকে আছেন 9 জন, মানে 9 আমরা 8 জন যদি ধরি তাহলে প্রায় 4 জনের মতো নেই। তো যাই হোক, যেটা বললাম যে আমাদের একটু সব জায়গায় বিদ্যুতের প্রবলেম হতেও পারে, বিদ্যুতের কোনো ক্রাইসিস বা কোনো প্রবলেম হতে পারে। সমস্যা নেই, আমাদের ক্লাস রেকর্ড করা আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। সম্মানিত শিক্ষকরা যারা যোগদান করেননি তারা দেখে নিতে পারবেন। তো আমরা যে আলোচনাতে ছিলাম, আমরা সেই আলোচনাতে আবার আরেকবার ফিরে আসি। আমরা করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা স্যার, করেছি। একটা প্রশ্ন ছিল। জি করুন প্লিজ স্যার। ডিস্ট্রিক্ট ওয়াইজ স্যার কতজন কোন পদে ভাইভায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত, এরকম কোনো ইনফরমেশন বা তথ্য না স্যার, আপনার কাছে আছে কিনা? না স্যার, ডিস্ট্রিক্ট ওয়াইজ এরকম তথ্য আমার কাছে আপাতত নেই। ডিস্ট্রিক্ট ওয়াইজ এরকম তথ্য আমার কাছে নেই। আমার কাছে টোটাল যে তথ্যটা আছে ওই তথ্যটাই আছে। তো আমরা গত দিন আমরা বলেছিলাম যে আজকে ভাইভাতে ইউনিভার্সাল যে রুলসগুলো বা ইউনিভার্সাল যে নিয়মগুলো বা যে প্রশ্নগুলো করা হয় আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো আমরা এখন একটু সেখানে চলে যাব। আমরা এইখানে আমাদের এই যে মক ভাইভের জন্য বলছিলেন স্যাররা, আপনারা স্যার একটু মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন। আপনারা সম্মানিত যে স্যাররা যুক্ত আছেন, আমি কিন্তু স্যার, আপনার মাইক্রোফোনটা মিউট করেন স্যার, প্লিজ। আচ্ছা, তো আচ্ছা, তো আমি যে কোনো সময় আপনাদের এই ভাইভাটা মানে ইনস্ট্যান্ট ভাইভাটা নিয়ে ফেলবো, তো একটু মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন। তো আমরা এখন একটু আসবো আরেকটা বিষয়ে, যেটা হচ্ছে যে ইউনিভার্সাল যে বিষয়গুলো আপনাদের এগুলো মানে আমি তো আপনাদেরকে পাঠিয়ে দেবো ভাবছিলাম পিডিএফটা, কিন্তু আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। তারপর আমি আজকের এটার স্ক্রিনশট আপনাদেরকে পাঠিয়ে দেবো বা পিডিএফটা আমি দিয়ে দেবো। প্রথমে হচ্ছে নিজের পরিচিতি, ইংরেজি এবং বাংলায় সাবলীলভাবে নিজের সম্পর্কে বলুন। এটা আমি দেখিয়ে দেবো কীভাবে বলবেন আপনারা। এরপরে আপনার নামের অর্থ কী, যখনই আপনি নামটা বলবেন আপনার নামের অর্থ কী। এখন দেখুন যে আমরা একটি গেমের কথা বলেছিলাম, যদি আপনাকে নাম জিজ্ঞেস করে, যেমন আমাকেই অনেক সময় নাম জিজ্ঞেস করে যে আপনার নাম কি, আমি বলি মোহাম্মদ ওসমান। তো বলে যে ওসমান গনি। দেখুন আমার মূল নামের সাথে গনি নেই। তো আমি এটাকে আমি একটা গেম হিসেবে নিই। স্যার এই নামটা তো আমার মায়ের যে শিক্ষাগুরু উনি যার কাছে পবিত্র কোরআন শরীফ শিখেছেন সেই হুজুর এই নামটা রেখেছেন, কিন্তু স্যার আমার নামের সাথে গনি নেই, কারণ গনি নামটার অর্থ হচ্ছে ধনী এবং এটা ইসলাম ধর্মের
তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামের সাথে গণি, উনি খুব ধনী মানুষ ছিলেন। তো আমার সেরকম ধন সম্পদ নেই, মনে হয় যে এই কারণে আমার নামের সাথে গণি নেই। এই যে দেখুন ভাইবা বোর্ড, ওনারা হো হো করে হেসে দেন, বা যাদেরকে বলে হেসে দেন, ও বলো আচ্ছা এই বিষয়টা। তো এইরকমভাবে আপনি যখন আপনাকে নাম জিজ্ঞেস করবে, এই আপনি বলে যে আলমগীর আপনার নামটা, এখন আলমগীর কি? আলমগীর আপনি এখন বলতে পারেন যে, মানে একটু গেম করে বলতে পারেন যে দিল্লির বাদশাহ আলমগীরের নাম অনুসারে আলমগীরটা রেখেছে। ভাইবে বোর্ড প্রশ্ন করলেও করতে পারে যে দিল্লির বাদশাহ আলমগীর কত সাল থেকে কত সাল পর্যন্ত ক্ষমতায় মানে মসনদে ছিলেন, তিনি উল্লেখযোগ্য কি কি কাজ করেছিলেন। ঠিক আছে, এরপরে এই নামে কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক চরিত্র সম্পর্কে আপনি জানেন কি? অর্থাৎ এই যে বাদশাহ মানে যেই ব্যক্তির কথা আপনার নামের সাথে যে ব্যক্তির নামের মিল আছে, সেই রকম কোনো বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে আপনি জানেন কি না, এটা আপনি খুঁজে বের করে নেবেন। আচ্ছা, যে বিখ্যাত ব্যক্তি, সেই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আপনি জেনে নেবেন যে আপনার নামের সাথে যে বিখ্যাত ব্যক্তির নাম জড়িত আছে, বা যেই বিখ্যাত। আচ্ছা, আপনারা একটু মাইক্রোফোনটাকে একটু অফ করে রাখুন। ঠিক আছে, মাইক্রোফোনটাকে একটু অফ করে রাখুন। তো এই যে আপনার নামের সাথে বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক চরিত্র সম্পর্কে জানেন কি, এই যে দেখেন ভাইবা বোর্ড আপনাকে বল দিয়ে দিয়েছে, এবার আপনি আপনার মতো খেলুন। ঠিক আছে, এখন কারো নাম যদি ধরেন নজরুল যদি হয়, নজরুল ইসলাম, সাধারণত নামের সাথে নজরুল ইসলাম খান বা নজরুল থাকে, আপনি এই তো বল, বিশাল বড় বল পেয়ে গেলেন, টেস্ট খেলতে পারবেন। এইটাই এখনকার 5 দিনের টেস্ট না, 1 বছরের টেস্ট খেলতে পারবেন আপনি। নজরুল ঢুকে যান নজরুলের মধ্যে। নজরুল আমাদের বিখ্যাত কবি, ওনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওনার গান আমি মাঝে প্রায় শুনি। ওনার একটা বিদ্রোহী কবিতা, এটা এখনও শুনলে আমার পশম, যতবার শুনি আমি পশম দাঁড়িয়ে যায়। ভাই বাবুর তখন বলতেই পারে, ও আচ্ছা বিদ্রোহী কবিতাটা কি আপনি আবৃত্তি করতে পারেন? আপনি সাহস করে বলবেন, স্যার ওই কবিতা আবৃত্তি করা তো ওটা বিশাল বিষয় স্যার, তবে আমি আমার মতো মাঝে মধ্যে করার চেষ্টা করি, তবে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওইটা যারা পেশাদার আবৃত্তি কারক তাদের সাথে আমারটা মিলবে না। আপনি কিন্তু গেম পেয়ে গেছেন, আপনি আপনার মানে যে বললাম না, আপনি নো বল পেয়েছেন, মনে করেন যে আপনার জন্য 50 ওভারের খেলা হবে কিন্তু কোনো আউট নেই আপনারা একটু দয়া করে সম্মানিত শিক্ষক যারা আছেন, আপনারা একটু মাইক্রোফোনটাকে একটু অফ করে রাখুন, মাইক্রোফোনটাকে একটু মিউট করে রাখুন। আচ্ছা, আপনার পঠিত বিষয় যেমন বাংলা ব্যাকরণ, ভাষাতত্ত্ব, গণিত বা ভূগোল প্রতিষ্ঠান পরিচালনা শিক্ষাদানে কিভাবে সরাসরি কাজে লাগে। ঠিক আছে, এখন যেমন একজন আসলেন, তিনি চারুকারু থেকে আসলেন ফর এক্সাম্পল, তাকে যদি প্রশ্ন করে যে আপনার এই শিক্ষাটা কিভাবে আপনি কাজে লাগাবেন। আচ্ছা, আমি মক ভাইবের কথা বলেছি, এখন আমার মক ভাইবে শুরু হবে। আচ্ছা, আমি একটু রফিকুল ইসলাম স্যারের কাছে যাব। রফিকুল ইসলাম স্যার, আপনি একটু মাইক্রোফোনটা অন করুন। রফিকুল ইসলাম স্যার, সাড়া দিতে হবে স্যার। রফিকুল ইসলাম স্যার, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি রফিকুল বারি। আসলে আরেকজন আছে রফিকুল ইসলাম। আপনি কি স্যার রফিকুল ইসলামকেই মনে হয় কল করেছেন? স্যার আমি মানে এইখানে দেখতে পাচ্ছিলাম রফিকুল ইসলাম স্যার। জি, রফিকুল ইসলাম বলতেছি। আচ্ছা স্যার, আপনার সাবজেক্ট কি স্যার? স্যার আমার সাবজেক্ট রসায়ন স্যার। আচ্ছা স্যার, আপনি কি বলবেন যে রসায়ন সাবজেক্ট আপনি প্রতিষ্ঠান পরিচালনার এই পদে কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারে, বা এই সাবজেক্টকে আপনি কিভাবে ব্যবহার করতে পারে, আপনার এই জ্ঞান কি আপনি? প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমার রসায়ন সাবজেক্ট তো স্যার প্র্যাকটিক্যালের সেই সকল বিষয়ে ব্যবহারিক সেই বিষয়ে। হ্যাঁ স্যার, আপনি ভাইবা বোর্ডে আছেন স্যার, মনে করেন যে আমাদের এইখানে বাকি অন্যান্য সিনিয়র শিক্ষক যারা আছেন তারা ভাইবা বোর্ডের
মেম্বার তারা, আপনি তাদের উদ্দেশ্যে বলেন, আমার উদ্দেশ্যে না। আমি যথেষ্ট ছোট মানুষ, আপনাদের থেকে বয়সেও ছোট, জ্ঞানও ছোট। বাকি স্যারদের উদ্দেশ্যে বলুন, মনে করেন যে একটা রিয়েল অ্যাটমসফিয়ার। মানে আমি প্রশ্নটা আপনাকে আবারও করি যে মিস্টার রফিকুল ইসলাম স্যার, আপনি তো রসায়নে পড়ালেখা করেছেন, তাহলে এই রসায়নের এই পড়ালেখাটা কিভাবে আপনি প্রতিষ্ঠান পদে কাজে লাগাবেন? স্যার আমি একটু পরে দেই স্যার, আরো অন্য স্যাররা একটু বলুক। না না না, আপনার এখন দিতে হবে স্যার, যা পারেন দেন, সমস্যা নেই। এইখানে তো স্যার ফেল নাই, এখানে আমরা সবাই, আমরা মানে এই যে সম্মানিত স্যারের আপনাদের সহকর্মীরা, আমরাই তো। আমার তো এই মুহূর্তে তেমন মনে পড়তেছে না। আচ্ছা স্যার, আচ্ছা এটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা একটু রফিকুল বারী স্যারের কাছে যাব। স্যার একটু দয়া করে আপনি কি একটু সাড়া দিবেন? আচ্ছা, তো রফিকুল বারী স্যার, আপনার সাবজেক্টটা কি স্যার? আমি বেসিক্যালি কৃষি পড়াই জি এবং স্যার। পাশাপাশি আইসিটিতে দক্ষতা থাকার কারণে আমাকে আইসিটিও পড়াতে হয়। জি স্যার, কিন্তু আপনি পড়ালেখা করছেন কোন সাবজেক্টে স্যার? আমি স্যার এগ্রিকালচার। এগ্রিকালচারে। তো স্যার আপনি কি একটু আমাদেরকে বলবেন যে আপনি যে এগ্রিকালচারের টিচার হয়েও আপনি আইসিটি পড়াচ্ছেন, কিভাবে আপনি আইসিটি পড়াচ্ছেন? ধন্যবাদ স্যার। আসলে আইসিটি সরাসরি আমি শিক্ষক না হয়েও আইসিটিকে বর্তমান পরিস্থিতিতে আইসিটি বহুল প্রচলিত এবং বহুল প্রয়োজনীয় হয়ে উঠেছে এই চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে। সেক্ষেত্রে আমার শিক্ষক তো পাঠদান করেই, পাশাপাশি আমার তদারকির ক্ষেত্রে শিক্ষককে সহায়তা করার জন্য আমার যে বিভিন্ন প্রশিক্ষণগত যে জ্ঞানটুকু রয়েছে, সেই জ্ঞানটুকু দিয়ে আমি ওনার শিক্ষকতা কে সহায়তা করতে পারি। আমি এটাই আমার প্রশাসনিক হিসেবে আমি হেল্প করি আর কি স্যারদের। আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে আপনি এগ্রিকালচারও পড়ান, আবার আইসিটিও পড়ান, তো এই যে আপনার এই যে জ্ঞান, এই জ্ঞানটা আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি কিভাবে কাজে লাগাবেন? ধরেন ফর এক্সাম্পল, আপনার এইখানে একটা সমস্যা হলো, স্থানীয় লোকজন, আপনি একটা উন্নয়ন কাজ করতে যাচ্ছেন বা একটু উন্নয়ন কাজ করবেন, আপনি সেই উন্নয়ন কাজে স্থানীয় লোকজন এসে তারা জোরপূর্বক বাধা প্রদান করছে। তো সেই ক্ষেত্রে আপনার এগ্রিকালচার বা আপনার আইসিটি আপনাকে কিভাবে সহযোগিতা করবে বা আপনি কিভাবে এটাকে প্রয়োগ করবেন? ধন্যবাদ স্যার। আমি প্রথমত আমি একজন প্রশাসক, দ্বিতীয়ত আমি একজন আসলে প্রথমত শিক্ষক, পরবর্তীতে আমি প্রশাসক। সেক্ষেত্রে আমার প্রতিবেশীর সঙ্গে আমি সবসময়ই আমার আমার প্রতিষ্ঠানকে ভালো রাখার জন্য তাদের সহায়তা কামনা করি সর্বদাই। সেক্ষেত্রে এইরকম উদ্ভব পরিস্থিতির সৃষ্টি হলে আমি আমার দক্ষতাটুকু কাজে লাগিয়ে চেষ্টা করব সমন্বয় করা, তাদের কথাগুলো শুনবো, শুনে তাদের সমস্যাটা কি আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সেক্ষেত্রে আমি আমার বিষয়ভিত্তিক যে দক্ষতাটুকু এইটা সরাসরি কাজে না লাগলেও স্যার আমার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে আমি যদি কৃষক শ্রেণীর লোকজন সেই লেভেলের হয়, তাহলে আমি কৃষকের ভাষায় প্রথমত আমি তাদের সহায়তা করব, তাদের কোনো সমস্যা নিয়ে কথা বলবো, তাদের মূল পরিস্থিতিকে ওভারলুক করার জন্য আমি তাদের বিষয়গুলো শুনে তাদের সমস্যার সমাধানের বিষয়ে পদক্ষেপ নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আমি এইখানে এটা কিন্তু আমাদের একটু মক ভাইবা, ঠিক যেভাবে বলছেন এভাবে বলবেন। আপনার প্রেজেন্টেশন খুব সুন্দর এবং আপনি বিষয়ের কাছাকাছি বা মূল বিষয়টাতে খুব দ্রুত যেতে পারছেন। তবে এইখানে স্যার আমি মানে আপনার কোনো ভুল ধরছি না, আমি একটু পরামর্শ দেবো আপনাকে। আপনি যখন প্রতিষ্ঠান প্রধান, আপনি সবসময় আমরা বলবেন, আমি বলবেন না। যে আমরা বলবেন যে আমি এবং আমার সিনিয়র শিক্ষকরা আমরা বলবেন সবসময়। আর 2 নম্বর যে বিষয়টা, সে বিষয়টা নিয়ে আমি আজকে সময় পেলে আজকেই কথা বলবো। সেটা হচ্ছে আমাদের স্টার একটি মডেল আছে, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন স্টার মডেল। আপনাদের বেশিরভাগ প্রশ্নের উত্তরে স্টার মডেলে যাবে। স্টার মানে পরিস্থিতি, স্টারের এস মানে পরিস্থিতি, টি মানে দায়িত্ব, এ মানে পদক্ষেপ, আর মানে প্রত্যাশিত ফলাফল। তাহলে সমস্যাটা যখন উদ্ভব হয়েছে, কেউ এসে বিদ্যালয়ের সীমানা দেয়াল এটাকে করার চেষ্টা করছে। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা আপনাকে করতে হবে। আপনার পদক্ষেপটা কি হবে? এই পদক্ষেপটা হচ্ছে
যে আপনি আপনার সিনিয়র শিক্ষকদেরকে নিয়ে ঘটনাস্থলে যাবেন, ওইখানে লোকজন যারা আছে আপনারা তাদের সাথে কথা বলবেন, তাদের কি দাবি দেওয়া আছে সেটা আপনি জানবেন, আপনার কি দাবি দেওয়া সেটা আপনি তাদেরকে বলবেন। প্রত্যাশিত ফলাফল কি? আপনার প্রত্যাশিত ফলাফল হলো এই বিষয়টাকে একটি সুন্দরভাবে এবং বিদ্যালয়ের স্বার্থ যাতে মানে প্রতিষ্ঠানের স্বার্থ যাতে লঙ্ঘিত না হয় বা ক্ষুণ্ণ না হয়, এবং একই রকমভাবে ওই ব্যক্তির যাতে স্বার্থ ক্ষুণ্ণ না হয়, এটাই হচ্ছে আপনার লক্ষ্য। দয়া করে আপনার একটা মাইক্রোফোনটা অফ রাখুন। তাহলে স্যার বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো আপনাকে সবসময় আমরা বলতে হবে, আপনাকে সবসময় স্টার মডেলটা ফলো করতে হবে। এখন স্যার, হ্যাঁ, এখন স্যার ভাইভা বোর্ডে আপনি যে প্রথম প্রশ্নটার উত্তর দিয়েছেন খুব চমৎকার, যে আপনি কৃষি শিক্ষার শিক্ষক কিন্তু আপনি আইসিটি পড়াচ্ছেন, সেখানে আপনি স্পষ্ট করে বলে দিয়েছেন পড়াচ্ছেন বলতে এই অর্থে না, আপনার যে আইসিটির টিচার আছেন সেই টিচারকে আপনি সহযোগিতা করেন। আপনি চাইলে এটা এর সাথে যোগ করে দিতে পারেন যে স্যার যেহেতু এইখানকার আইসিটির যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো প্রাথমিক লেভেলের বিষয়, এবং আমাকে প্রতিষ্ঠানের চাকরির স্বার্থে বা বিভিন্ন সময়ে আমি বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি, এর ফলে ওই বিষয়গুলোতে বারবার প্রশিক্ষণের মাধ্যমে আমার একটি স্পষ্ট ধারণা হয়েছে। ফলশ্রুতিতে আমি ওই জায়গাটাতে আমার প্রতিষ্ঠান প্রধান মহোদয় আমাকে যোগ্য মনে করেছেন, যার ফলে আমি ওই ক্লাসগুলো নিচ্ছি। এবং আমি যদি কখনো কোনো বিষয় বুঝতে আমার প্রবলেম হয় তাহলে আমার প্রতিষ্ঠান প্রধান মহোদয় এবং আমার যারা সহকর্মী আছেন এই বিষয়ে এক্সপার্ট, বা আমি যখন ট্রেনিংয়ে অংশগ্রহণ করছিলাম সে সম্মানিত মেন্টর স্যার বা ট্রেনার স্যারদের থেকে আমি পরামর্শ নিই। আর দ্বিতীয় যে বিষয়টা আছে স্যার, দ্বিতীয় বিষয়টাতে আপনি আপনার বিষয়টাকে মানে কানেক্ট করতে পারেননি। এখন এটাকে আপনি সিম্পলি করতে পারেন, যেহেতু কৃষি নিয়ে আপনি কাজ করেন, যেহেতু কৃষি নিয়ে আপনি পড়ালেখা করছেন, সেইখানে কিন্তু আপনাকে জমির মাপও শিখিয়েছে। আপনাদের এরকম একটা চ্যাপ্টার আছে, মানে জরিপ একটা চ্যাপ্টার আছে মনে হয়, কৃষি নিয়ে যাবেন, হ্যাঁ হ্যাঁ, জমি পরিমাপ। আপনি সোজা এটাকে কানেক্ট করে দেবেন যে স্যার যেহেতু আমি এই বিষয়ে পড়ালেখা করেছি এবং ওই জমি পরিমাপ আমরা ওইখানে শিখেছি এবং বিভিন্ন সময় এটা আমাকে করতে হয়েছে, এর ফলে স্কুলের সীমানা এবং স্কুলের যে দলিল বা মৌজা বা ম্যাপ এটা সম্পর্কে আমার ধারণা আছে বা এটা সম্পর্কে আমি জানি, ফলশ্রুতিতে আমি ওইখানে আমি এটা বলতে পারবো। আর দ্বিতীয় আইসিটির বিষয়টা যে উদ্ভূত পরিস্থিতিতে এই বিষয়টি যদি মাননীয় ডিসি মহোদয়কে, মাননীয় এসপি মহোদয়কে বা ওসি মহোদয়কে যদি বিষয়টি অবহিত করতে হয়, আমি দ্রুত তাদেরকে মেইল করতে পারবো এবং সামগ্রিক বিষয় এখানকার সীমানা প্রাচীরের ছবি বা আমার জমি বা মৌজা ম্যাপের ছবি এবং ওইখানে যে লোক সমাগম হয়েছিল সেগুলো আমি ইমেইলের মাধ্যমে ডিসি মহোদয় স্যারকে বা আমাদের মাননীয় মানে যাদের কথা বললাম আর কি তাদেরকে অবহিত করতে পারি। ফলে দেখুন আপনার দুইটা বিষয় কিন্তু লিঙ্কড হয়ে গেল, আপনার সাবজেক্টটাও লিঙ্কড হয়ে গেল কৃষি শিক্ষা, এবং আপনি আইসিটি যেটা পড়াচ্ছেন সেটাও লিঙ্কড হয়ে গেল। জাস্ট এটুকুই স্যার, এটুকু আপনারা আপনাদের মতো করবেন। এখন যদি এইখানে যদি বলতো একজন কারুকলার, তাহলে সে কি করতো? আর সে প্রতিষ্ঠান প্রধান হিসেবে হবে, এখন ভাইভা বোর্ডে যিনি থাকবেন তিনি তো বলবেন যে আপনি তো চারুকলা, আপনি সবসময় সুন্দর সুন্দর জিনিস আঁকবেন, কিন্তু প্রতিষ্ঠান প্রধান তো একটা নষ্ট জিনিস, একটা খারাপ জিনিস। সবসময় আপনাকে চাপের মধ্যে থাকতে হবে, সরকারের দিক থেকে আপনি প্রশাসনিক চাপে থাকবেন, স্থানীয় লোকজনের দিক থেকে আপনি চাপে থাকবেন, তাহলে আপনি এখানে সুবৃত্তির চর্চা করবেন কিভাবে? বুঝতে পারছেন বিষয়টা স্যার? তো এইটাকে এখন আপনি লিঙ্কড করবেন। আমি একটু ধরিয়ে দেই যে স্যার যে ছবি বলতে সব কিছু সুন্দর, বিষয়টা এমন তা না। একটি ছবিতে যেমন সাদাও থাকে, একটি ছবিতে সেরকম কালো বা অন্ধকারে থাকে। যখন দুইটাকে মেলানো হয় তখন সেখান থেকে সবচেয়ে সুন্দর ছবি আসে। আমি একজন চারুকলার শিক্ষক হিসেবে আমি সবসময় চাই যে আমার প্রতিষ্ঠানটি একটি সুন্দর প্রতিষ্ঠান হোক, আমার প্রতিষ্ঠানটি একটি নির্মল প্রতিষ্ঠান হোক। আমার প্রতিষ্ঠানে যদি কোনো কালো বা যদি কোনো অন্যায় থেকে থাকে, আমি চেষ্টা করব সেটাকে যে কোনোভাবেই হোক আমার সাদা দিয়ে বা আমার বাকি যে সৌন্দর্য দিয়ে সেই সৌন্দর্য দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনি আরও এটা যোগ করে দিতে পারেন যে যেহেতু চারুকলা নিয়ে স্যার যখন আমি পড়েছি তখন আমাকে সবসময় মানুষ যেভাবে দেখে তার থেকেও ভিন্নভাবে চিন্তা করতে হয়েছে। তো ফলশ্রুতিতে আমি যখন বিভিন্ন সরকারি অফিস আদালতে যখন যাব তখন বাকিদের থেকে আমি একটু বেশি সুবিধা পাবো, কারণ আমি তো মানুষকে দেখে আমার আগে একটু বুঝতে হয় যে সে কী বলতে চায়, সে কি রাগান্বিত হতে চায় কিনা, সে কি মানে খুব উত্তেজিত অবস্থায় আছে কিনা। জাস্ট আপনি আপনার মতো লিঙ্ক করে ফেলবেন। এখন অনেকগুলো সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টের লিঙ্ক তো আমার পক্ষে করে দেওয়া সম্ভব না, এটা আপনারা লিঙ্ক করে দেবেন। আচ্ছা, আমরা দুজন স্যারের কাছে কথা বললাম, অন্যান্য স্যারেরা রেডি থাকবেন, আমরা কিন্তু হুট করে ধরে ফেলবো।
আচ্ছা, আপনার পেশাগত জীবনের একটি বড় সাফল্য এবং এমন একটি দুর্বলতা বলুন যা আপনি কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন। আমরা অনেক সময় এটা খুঁজে পাই না। এই যে আমি যেটা বললাম এগুলো সব স্যার নোট করে নেবেন, আপনি আপনার মতো করে নিতে। আপনার পেশাগত জীবনের সবচেয়ে একটি বড় সাফল্য কি, সেই সাফল্যটা কি হতে পারে? সেই সাফল্যটা হতে পারে একটি মেয়ে পরীক্ষায় ফেল করছে, ওর মা বাবা ওকে বিয়ে দিয়ে দেবে, ওই মেয়ে দৌড়িয়ে আমার কাছে আসছে, আমি তার মা বাবাকে বুঝাতে পারিনি প্রথমে, কিন্তু ওই মেয়েটা আমাকে আমার পা জড়িয়ে ধরছে যে কোনোভাবেই পড়ালেখা না করে ও বিয়ে করবে না। পরে আমি যাই, তার মা বাবাকে, যেহেতু অশিক্ষিত মানুষ তারা বিয়েও ঠিক করে ফেলছে, মানে আমি একটা কাল্পনিক ঘটনার কথা বলছি। আমি স্যার তাদেরকে যেভাবেই হোক তাদেরকে বুঝাই, বোঝানোর পর সেই মেয়েটাকে তারা পরীক্ষা দেওয়াতে রাজি হয় এবং সেই মেয়েটা পরীক্ষা দেয় এবং সেই মেয়েটা পরীক্ষায় পাশ করে। পাশ করার পর অবশ্যই এই ধরনের ঘটনার ক্ষেত্রে মেয়ে মিষ্টি নিয়ে আসবে, সে মিষ্টি নিয়ে আসে। আমি বলবেন যে স্যার আমি শারীরিক অসুস্থতা, ডায়াবেটিক্স থাকতেই পারে, ভাইভা বোর্ডে যারা আছেন তাদেরও আছে ডায়াবেটিক্স, যে আমি মিষ্টি খাইনি, কিন্তু স্যার তারপরে আমি সেদিন মিষ্টি খেয়েছিলাম। আমি মনে করি যে এটা আমার জন্য খুব বিশাল বড় একটা প্রাপ্তি। শিক্ষক হিসেবে আমার কাজ শিক্ষা দেওয়া, কিন্তু একটি জীবনের স্বপ্নকে আমি সফলতা দিতে পেরেছি। আপনি আপনার মতো করে বলবেন এ ধরনের ঘটনা, এটা বেছে বের করবেন। আপনাদের জীবনে এরকম অজস্র ঘটনা আছে স্যার, যে 30-40 বছর আপনারা শিক্ষকতা করাচ্ছেন, আমি তো একটা বানিয়ে বললাম, কিন্তু আপনাদের এরকম অজস্র ঘটনা আছে। সেই ঘটনাটা ছোট কি বড়, যে আপনি বিশাল বড় কাজ করে ফেলছেন, স্কুলে একটা 5 তলা ভবন করে দিয়েছেন, সেইটার থেকে একটা ছেলে নকল করে সে ধরা খেয়েছে, তার মা বাবা তাকে বাড়িতে বকাঝকা করেছে, সে পরীক্ষার দেবে না, পড়ালেখা আর করবে না, সে পুরো ডেভাস্টেটেড হয়ে গেছে। আপনি এটা জানতে পেরে ওই পরিবারে গেলেন, পরিবারের সাথে কথা বললেন, ছেলেটাকে বললেন যে বাবা তুমি নকল করছো, এটা কোনো অন্যায় না, এটা তুমি ভুল করছো, কিন্তু তুমি চাইলে তুমি পারবা। সেই ছেলেটাকে আপনি বোঝালেন, সেই ছেলেটা পড়ালেখা করলো, পড়ালেখা করে সেই ছেলেটা ভালো রেজাল্ট করলো, এখন সে একটা ইউনিভার্সিটিতে আছে। ওই 5 তলা ভবনের থেকে ভাইভা বোর্ডের কাছে বা অ্যাজ ইউজুয়াল ইন জেনারেল সবার কাছে এই ঘটনাটা গুরুত্বপূর্ণ। মানে আপনার একটা বিশাল ভলিউম স্কুলের জন্য আপনি স্থানীয় এমপির কাছ থেকে বা স্থানীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে 50 লাখ টাকা আপনি এনেছেন, আপনারা শুধু এইটাকেই সফলতা ভাববেন না। আর এমন একটি দুর্বলতা বলুন যা আপনি কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন। এটা আপনারা আপনাদের মতো করে বলতে পারেন যে আমরা মানে যেটা চেষ্টা করেছেন যে আপনারা যে সার্বিকভাবে আমাদের শিক্ষার পরিবেশটাকে উন্নয়ন করা, এবং আমরা সেটা করতে পারিনি। আমি আবারও বলছি যে আমরা বলবেন, আমিও বলার সময় যদি আমি বলে ফেলেছি, কিন্তু আপনারা আমরা বলবেন যেটা আপনি কাটিয়ে উঠতে পারেননি। এরকম কোনো একটা দুর্বলতা আপনার আছে, তবে সেটা পজিটিভলি বলবেন, যে এই দুর্বলতাটা স্যার আমি কাটিয়ে ওঠার চেষ্টা করেছি এবং এটা আমি অনেকটাই কাটিয়ে উঠেছি। এটা আপনি নিজের ব্যক্তিগত জীবনে বলতে পারেন যে আপনি পান খেতেন, কিন্তু অ্যাজ এ শিক্ষক হিসেবে জর্দা খাওয়া যেহেতু নিষিদ্ধ, এবং আমি ছেলে মেয়েদেরকে সবসময় পড়াই যে তোমরা জর্দা বা বিড়ি সিগারেট, জর্দা বা তামাক খাবা না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে এটা তো আমি শিক্ষক হিসেবে আমি আমার শিক্ষার্থীদের সাথে মিথ্যা কথা বলছে। তো স্যার দীর্ঘদিনের অভ্যাস, ছাড়তে কষ্ট হয়, কিন্তু তারপর আমি অনেকটাই ছেড়ে দিয়েছি এবং ইনশাল্লাহ আমি খুব দ্রুতই একদম নোটাস, আমি আর কোনো যাব না। যে কোনো ছোটো ঘটনা, বড় ঘটনা, আপনি আপনার মতো করে বলবেন, আপনার বলার উপরে নির্ভর করবে ঘটনাটা কত বেশি ইম্প্যাক্ট রাখে আপনার উপরে। এরপরে আসি প্রতিষ্ঠান প্রধান এবং প্রশাসন। আমরা এগুলো হচ্ছে আপনাদের সিলেবাসের বিষয়। আমরা এই সিলেবাসের বিষয়গুলোকে আমরা আগেই বলেছি যে সিলেবাসের বিষয়গুলোকে আমরা আলাদা রাখবো। আমরা সিলেবাস নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো ইন জেনারেল যে বিষয়গুলো নিয়ে আপনাকে প্রশ্ন করা হতে পারে। নিজ জেলা, উপজেলা এবং বিভাগ। বরিশাল জেলার নামকরণের ইতিহাস, যেহেতু আমি বরিশাল জেলার মানুষ, বরিশাল জেলার নামকরণের ইতিহাস, এখন বরিশালে কেউ যদি মেহেন্দিগঞ্জ থেকে থাকেন, আপনি মেহেন্দিগঞ্জ থেকে আসছেন, এই মেহেন্দিগঞ্জের পাশ দিয়ে তো একটা নদী গেছে, লতা নদী। এই যে দেখেন আপনাকে কিন্তু গেম দিয়ে দিয়েছে, লতা নদীর নামটা কোত্থেকে হলো। আপনি বললেন, আপনাকে জিজ্ঞেস করছে বরিশালে মেহেন্দিগঞ্জের কোন জেলায় বাড়ি, আপনি প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করলো আপনার বাসা, আপনি তো বরিশাল থেকে এসেছেন, আপনি নামিয়ে দিলেন, আরও নিচে চলে গেলেন যে স্যার বরিশালে মেহেন্দিগঞ্জে লতা নদী বাংলাদেশের খুব বিখ্যাত নাম করা একটা নদী, ওই নদীর পাড়ে স্যার আমাদের বাড়ি। এখন আপনি যদি ওই পর্যন্ত যদি যাইতে পারেন, একটা হুক যদি আপনি দিয়ে দিতে পারেন, জিজ্ঞেসই করতে পারেন লতা নদীটা তো নাম তো আমরা শুনছি, আপনি বলে ফেলেন স্যার ওইখানে আপনারা তো যেহেতু নদীর পাড়ে থাকেন সেহেতু ভালো বলতে পারবেন, আমি অত ভালো বলতে পারবেন না, ওইখানে ইলিশ মাছ পাওয়া যায়, খরস্রোতা নদী, আপনি আপনার মতো করে বলুন। শেরে বাংলা একে ফজলুলকে শিক্ষা বিস্তারের অবদান কিংবা কীর্তনখোলা নদীর ইতিহাস। যেহেতু আমি বরিশালের, তো আমি আমারটা। আপনার এলাকার অক্সফোর্ড খ্যাত বিএম কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বলুন।
মহান মুক্তিযুদ্ধে বরিশাল কত নম্বর সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার কে ছিলেন? মেজর এম এ জলিল। আপনার এলাকার বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম বলুন এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক নির্দেশক বর্ণ সম্পর্কে বলুন। এরপরে আপনার এলাকার সংসদীয় আসন কত নম্বরে, আপনার এলাকা থেকে কোনো মন্ত্রী মহোদয় আছেন কিনা, আপনার এলাকা থেকে কোনো সচিব মহোদয় আছেন কিনা, আপনার এলাকার এমপি মহোদয়ের নাম কি, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আপনার বর্তমান যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত, প্রতিষ্ঠাতাকে, অনেক সময় দেখা যায় যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা স্থাপন করেছেন, তাদের সম্পর্কে আপনার বিস্তারিত জানা থাকতে হবে। এরপরে আসি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। একদম প্রাচীন কাল থেকে একটু দেখার চেষ্টা করবেন, স্বাধীনতার ঘোষণা এবং মেজর জিয়াউর রহমান। এইখানে আমি একটু বলে রাখি স্যার, এইখানে কোনো কনফিউশন করবেন না, কারণ এই যে বিষয়টা ইতিহাস একদিন ঠিক করে নেবে। বর্তমান সময়ে যেটা আছে আপনাদেরকে সেটাই বলতে হবে। বাংলাদেশে দেখা যায় সরকার পরিবর্তনের সাথে সাথে স্বাধীনতার ঘোষক পরিবর্তন হন, ওই যেটা বললাম সেটা ইতিহাস ঠিক করে নেবে যে আলটিমেটলি কে থাকবে, কিন্তু বর্তমান সময়ে যেটা আছে সেটাই আপনারা যদি এই সম্পর্কে প্রশ্ন করে, তাহলে আপনারা যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মেজর জিয়াউর রহমান, তিনি ওই যেটা আমরা বলি যে 26শে মার্চ কালারকোট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, প্রথমে নিজের নামে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এটা একটা নোট আমি দিয়ে দেবো, কারণ এই বিষয়টা নিয়ে অযথা তর্ক করবেন না। আপনার পলিটিক্যাল মত যা থাকুক, আপনার পলিটিক্যাল প্রেজেন্টেশন আপনার যাই থাকুক, চাকরিটা খুয়াবেন না। বাংলাদেশের সংবিধানের মৌলিক বিষয়াবলী এবং শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারা বা সংশোধনী সমূহ, এটা আমরা শিটে দিয়ে দেবো। সরকারের রূপকল্প 2041 এবং স্মার্ট বাংলাদেশ বলতে আপনি কী বোঝেন? দেশের চলমান মেগা প্রকল্পসমূহ কীভাবে দেশের অর্থনীতিকে বদলে দিচ্ছে। এরপরে আসুন বিশ্ব পরিস্থিতি। বর্তমান বিশ্বে আলোচিত ভূ রাজনৈতিক সংঘাত, যেমন রাশিয়া ইউক্রেন বা মধ্যপ্রাচ্য সংকট, বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশে এর প্রভাব, জলবায়ু পরিবর্তন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জোট, বাংলাদেশের অবস্থান। এরপরে আসুন, যেহেতু শিক্ষা নিয়ে আমরা কথা বলবো ইন জেনারেল, যদিও এইটা আমি বলেছিলাম যে আমি সিলেবাসের কিছু বিষয় বলবো না, কিন্তু তারপর আমি এটুকু একটু দিয়ে যাই আপনাদেরকে। নতুন জাতীয় শিক্ষাক্রম, নতুন কারিকুলামের মূল দর্শন বা উদ্দেশ্য কী, এর সুবিধা এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কী কী, জাতীয় শিক্ষানীতি 2010, এই নীতির গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী দিকগুলো কী কী, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 4, মানসম্মত শিক্ষা অর্জনে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং চ্যালেঞ্জগুলো কী। এরপরে আসি আমরা তথ্য প্রযুক্তি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা। তো যেহেতু আপনারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হবেন, ইতিমধ্যে আপনারা জানেন যে যারা স্কুল পর্যায়ে আছেন আপনাদের বেতন IBS হচ্ছে, আপনাদেরকে প্রায় প্রতিষ্ঠান প্রধান মহোদয়রা যারা আছেন বিভিন্ন মিটিংয়ে, অনলাইন মিটিংয়ে আপনাদেরকে অংশগ্রহণ করতে হয়, যেটা পরবর্তীতে আরও বাড়বে। মোটামুটি সব কাজ এখন আস্তে আস্তে পেপারলেস হয়ে যাচ্ছে। তো ভাইবা বোর্ড এই বিষয়টাতে আপনারা দক্ষতা দেখার চেষ্টা করবে। তো আপনারা নিজেদেরকে ওভাবে দক্ষ করবেন এবং কিছুটা প্র্যাকটিস করবে। যেমন এই যে আপনারা নিজেরা ক্লাসে ঢুকছেন, মনে হয় সব সম্মানিত শিক্ষকরাই নিজেরা ক্লাসে ঢুকেছেন লিঙ্ক থেকে, হয়তো বা কেউ হেল্প নিয়েছেন। তো এটা দোষের কিছু না। যেমন আমার বাবা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন অ্যাকাউন্টিংয়ের মতো সাবজেক্টে, সেই স্বাধীনতার পরে যদি একটি বেসরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন, রিটায়ার্ড করেছেন। উনি মানে আশ্চর্য হয়ে যায় যে উনি এখন একটা বাটন ফোন চালান। উনি তার নাতিদের সাথে কথা বলার জন্য আমি যখন বাসায় যাই তখন আমাকে বলে যে একটু ধরে দেয়। তো উনি ধরে দিলে দেখা যায় যে কল করলে ওনারা ধরতে পারেন না, ভাইয়া বা ভাবি বা আমার বোনেরা, ওনারা আবার কিছুক্ষণ পরে কল করেন, তখন তিনি কলটাকে রিসিভ করতে পারেন না। অথচ দেখুন, আমি পড়ালেখা করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তিনি পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এটা মানে তিনি যে পারেন না তার মানে যে তিনি কম মেধাবী, বিষয়টা এমনটা না। তিনি আমার থেকে আরও মেরিটিয়াস 4, 5 এবং 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন। ওই আমলে SSC এবং ECC-তে লেটার সহ ফার্স্ট ডিভিশন পেয়েছেন। তো সুতরাং এটা সময়, তাদের সময় এটা ছিল না, আপনাদের সময় এটা ছিল না। এখনকার আপনাদের যাদের নাতনি আছে যারা, ওরা দেখবেন যে আপনাকে মোবাইলে কয়েকবার বেশি কিনে দিতে পারবে। তো আপনাদের এই বিষয়টাতে একটু এক্সপার্ট হতে হবে, একটু এই বিষয়টা ভাইবা বোর্ডে হুট করে বলেই ফেলতে পারে আপনাকে যে আপনি একটা মেইল কীভাবে পাঠান তো। শিক্ষা ব্যবস্থাপনা, আইন কানুন, এগুলো তো আমাদের ইসের বিষয়, আমাদের ওই কি বলে ভুলে গেছি আমি, আচ্ছা সিলেবাসের বিষয়। তো এইটা নিয়ে আমরা আজকে আর কথা বলবো না। আমরা ইন জেনারেল যে বিষয়গুলো আপনাদেরকে প্রশ্ন করতে পারে সেই সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আচ্ছা সম্মানিত স্যারেরা,
আমরা আরেকটা প্রশ্ন আজকে আপনাদেরকে শেষে দেখিয়ে দেবো, ডিসক্রাইব ইউরসেলফ, কীভাবে আপনি আপনাদেরকে বর্ণনা করবেন, এবং আরেকটা প্রশ্ন আপনি দেখিয়ে দেবো যে আপনি এই পদের জন্য যোগ্য কি না, এই বিষয়টা। আমি একটু আমার সম্মানিত স্যারদের যে কোনো একজন স্যারকে আমি এখন মক ভাইবা নেব। আমি অনুরোধ করব মানে সম্মানিত স্যাররা আপনারা যদি নিজেরা স্বেচ্ছায় যদি বলেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আর আমার উত্তরটা কি হবে স্যার, এটা একটু আমাকে যে প্রশ্ন করা হয়েছিল। আচ্ছা স্যার, আপনার সাবজেক্ট কী ছিল স্যার? রসায়ন স্যার, রসায়ন। হ্যাঁ, রসায়ন। স্যার কি কোনো রসায়ন প্রশ্ন- রসায়ন রসায়ন মানেই হচ্ছে যে সব কিছু ডিসিপ্লিন থাকতে হবে। রসায়নের সব কিছু ডিসিপ্লিন থাকতে হবে, এবং রসায়নের সব কিছু অণুপরমাণু নিয়ে কাজ, সামান্য একটু এদিক ওদিক হয়ে গেলে সব কিছুই। তো প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি যখন হাফিজুর রহমান স্যার, স্যার আমি এইটার একটু উত্তর দিয়ে আমি আপনাকে ফ্লোর দিচ্ছি স্যার, যে স্যার আমি যখন পড়েছি তখন সব সময় আমাকে সতর্ক থাকতে হয়েছে যেন সব কিছু যেন একদম নিয়ম মতো হয়। তো একজন প্রশাসক হিসেবে আমি আমার ওইখান থেকে যে শৃঙ্খলা শিখেছি, ওইখান থেকে যে ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট শিখেছি, এটা আমি এইখানে আমি কাজে খাটাতে পারবো, এবং আমি মনে করি যে ওই বিষয়টা আমাকে অনেক বেশি এইখানে আমাকে কাজে দেবে। এটা আপনি আপনার মতো করে বলবেন। রসায়ন তো সবচেয়ে মানে ডিসিপ্লিন সাবজেক্ট, মানে একদম হিসেব নিকেশ সব কিছু। আচ্ছা স্যার, উত্তর পেয়েছেন রফিকুল ইসলাম স্যার? জি স্যার। আচ্ছা, আমি একটু আমাদের সম্মানিত স্যার হাফিজুর রহমান স্যার, হাফিজুর রহমান স্যার শুনতে পাচ্ছেন? হাফিজুর রহমান স্যার শুনতে পাচ্ছেন? আপনি আপনার মাইক্রোফোনটাকে অন করে নিন। হাফিজুর রহমান স্যার শুনতে পাচ্ছেন? স্যার আপনার মাইক্রোফোনটাকে আপনি ইয়ে করে নিন স্যার, আনমিউট করে নিন। আচ্ছা, হাফিজুর রহমান স্যারের কাছ থেকে আমি রেসপন্স আচ্ছা, হাফিজুর রহমান স্যার শুনতে পাচ্ছেন স্যার? আমরা স্যার একটু ভাইবের বিষয়ে আপনার সাথে একটু কথা বলবো। স্যার আপনার দেশের বাড়ি কোথায়? হাফিজুর রহমান স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি মোহাম্মদ হাবিবুর রহমান সরকার। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা। স্যার, স্যার আরেকবার একটু বলবেন? আমি যেহেতু শব্দটা একটু পরিষ্কারভাবে জেলা শাহজাদপুর উপজেলার কুকনি ইউনিয়নের শিবপুর গ্রামে আমার বসবাস। আচ্ছা, সিরাজগঞ্জ আচ্ছা। জেলায়। আপনার গ্রামের নাম তো শিবপুর। শিবপুর কেন হলো আপনার কি জানা আছে? আমি মোহাম্মদ হাবিবুর রহমান সরকার। স্যার, আচ্ছা স্যার, আমি যে প্রশ্নটা করেছিলাম আপনাকে, যে আপনার গ্রামের নাম তো শিবপুর, শিবপুর কেন হয়েছে জানা আছে? আচ্ছা আচ্ছা, হাফিজুর রহমান স্যার খুব সম্ভবত একটু ইয়ে হচ্ছে। এখানে মানে আমাদের শোনার কথা স্যার, এখানে শিব মন্দির ছিল এখানে। আচ্ছা, রাইট রাইট, এক্স্যাক্টলি স্যার। এইটাকে একটু কানেক্টেড করে বলবেন যে স্যার, মানে নিশ্চিত করে তো সেভাবে পাওয়া যায় না, তো আমরা যতটুকু শুনেছি এইখানে এইটা ছিল, এই ছিল, এর সাথে একটু লেজ লাগিয়ে দেবেন। ধন্যবাদ স্যার, খুব ধন্যবাদ। মানে এই ভয়টা কেটে যাবে, কোনো ভয়ের কিছু নেই আপনি। আচ্ছা, আমরা একটু মাহমুদ হাসান স্যারের কাছে যাব। স্যার আসসালামু আলাইকুম। শিব মন্দির ছিল আর কি। তার নাম অনুসারে গ্রামের নাম অনুসারে। জি, আচ্ছা 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 স্যার, আমরা একটু মাহমুদ হাসান স্যারের কাছে যাব। স্যার শুনতে পাচ্ছেন? মাহমুদ হাসান স্যার কি শুনতে পাচ্ছেন?
স্যার একটু যদি আপনারা রেসপন্স না করেন স্যার তাহলে তো মানে আমরা এগিয়ে যেতে পারবো না স্যার। মাহমুদ স্যার আনমিউট করেন। আচ্ছা, স্যার, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার, সালাম আলাইকুম, শোনা যাচ্ছে স্যার? জি, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, আমি সিরাজগঞ্জ থেকে। আচ্ছা স্যার, আপনার সাউন্ডটা ইকো করছে, আপনি একটু লাউড স্পিকারের সাউন্ডটাকে একটু কমিয়ে নিন, তাতে ইকোটা করবে না। আচ্ছা আচ্ছা স্যার, ওকে স্যার। আপনার সিরাজগঞ্জ জেলার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এরকম একটি বিখ্যাত নদীর নাম বলুন তো, বা সিরাজগঞ্জের পাশ দিয়ে বয়ে গিয়েছে? স্যার আনমিউট করে নিন, স্যার আনমিউট করে নিন। সিরাজগঞ্জ স্যার যমুনা নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত। এইটুকু বলে যদি স্যার আপনি থেমে যান, আপনাকে কিন্তু মানে একদম ইয়ে করে ধরবে। আচ্ছা, এর সাথে একটু আগে বাড়িয়ে একটু বলবেন যে সিরাজগঞ্জের পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়েছে, একটু ধরে সামনের দিকে, যে ওটার উপর দিয়েই যে সেতুটা, যমুনা সেতুটা অবস্থিত, যেটা উত্তরাঞ্চলের সাথে ঢাকার বা উত্তর পশ্চিম অঞ্চলের যোগাযোগ স্থাপন করেছে। একটু বাড়িয়ে বলবেন স্যার, সামান্য একটু লিটল বিট বাড়িয়ে বলবেন। আপনার সেফ জোনে নিয়ে আপনি সারবেন, সেফ জোন নিয়ে আপনি একটু সারবেন। তো হাফিজুর রহমান স্যার একটু উনি বলেছেন যে স্যার, আই ওয়ান্ট টু ডিসক্রাইব মাই সেলফ ইন ইংলিশ। শিওর স্যার, প্লিজ গো অন স্যার। হাফিজুর রহমান স্যার। মাহাদুর রহমান স্যার, সিরাজগঞ্জ কোন কলেজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, I am MD Hamid Rahman Sardar, son of the late Muhammad Ali Sardar. I completed হাফিজুর রহমান স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না, খুব সম্ভবত নেটের প্রবলেমের জন্য সাউন্ড আসতেছে না। আচ্ছা স্যার, আমরা এখন আরেকটুকু বিষয় আমরা আলোচনা করব। স্যার মাহমুদুর রহমান স্যার, সিরাজগঞ্জ কোন কলেজ? আমি তো সিরাজগঞ্জ স্যার, একটু পরিচিত হই। জি জি, অবশ্যই স্যার। আমি সিরাজগঞ্জ শাহজাদপুরে সাহিত্যিক বরকতুল্লাহ কলেজ। সাহিত্যিক বরকতুল্লাহ কলেজ। এই যে যখন সাহিত্যিক বরকতুল্লাহ কলেজ বলবেন স্যার, তখন কিন্তু ভাইবা বোর্ড আপনাকে প্রশ্ন করবে যে সাহিত্যিক বরকতুল্লাহ সম্পর্কে একটু বলুন। যদি ভাইবা বোর্ড না করে তখন সাহিত্যিক বরকতুল্লাহ জন্মস্থান ঘোরশাল, শাহজাদপুর। তার জি। নাম অনুসারে এই কলেজটা প্রতিষ্ঠিত শাহজাদপুরের মধ্যে। তার শাহজাদপুরের মধ্যে। গ্রামেই প্রতিষ্ঠান। গ্রামে প্রতিষ্ঠান। এর সাথে একটু ইয়েটা বলুন, সাহিত্যিক বরকতুল্লাহ সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, সাহিত্যিক বরকতুল্লাহ সাহেব ছিলেন একজন উনি মানবতার কবি এবং সাহিত্যিক। ইসলামিক দর্শন নিয়ে উনি লিখতেন। আচ্ছা, ওনার কোন বিখ্যাত বইয়ের নাম বলুন। নবী গৃহ, জি হযরত ওসমান, জি। এরকম আছে আরো অনেকগুলো এই মুহূর্তে।
এই যে যখনই আপনার প্রতিষ্ঠান প্রধান আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কোনো তথ্য যখন জানতে চাইবে, ওর সাথে রিলেটেড যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনি আর জানতে হবে, তা নাহলে ভাইয়া বোর্ডে আপনি খেলতে পারবেন না। আপনি যখন বলছেন যে সাহিত্যিক বরকতুল্লাহ কলেজ, স্বাভাবিকভাবে ভাইয়া বোর্ড প্রশ্ন করবে, ঠিক আছে? যদি ভাইবা বোর্ড প্রশ্ন না করে, যে আপনি ভাইবা বোর্ডকে ধরিয়ে দেন যে বিখ্যাত সাহিত্যিক বরকতুল্লাহ কলেজ, এবার তো প্রতিষ্ঠান বুঝবে, মানে ভাইবা বোর্ডের যারা থাকবেন তারা তো বুঝতে পারবেন যে কোথায় হিট করতে হবে। এরপরে যদি দেখেন যে আপনার বলার সময় যে আমরা বলছি আই কন্ট্যাক্ট রাখতে হবে, তারা এই ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে না, আপনি আরেকটু বলে দেন সাহিত্যিক বরকতুল্লাহ। সাহিত্যিক বরকতুল্লাহ সম্পর্কে যদি আর একটা কথা বলতে পারবেন। আচ্ছা, এটা আপনাকে এই এই জিনিসটা মানে এইটা আপনাকে প্র্যাকটিস রাখতে হবে যে কীভাবে আপনি লিঙ্ক আপ করবেন। আচ্ছা, আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আমি স্যার স্ক্রিনে আসি নাই। স্যার আমি স্যার স্ক্রিনে দেখতে পাচ্ছি স্যার, আপনি মাহমুদ হাসান স্যার। আচ্ছা, আপনারা একটু মাইক্রোফোনটাকে আপাতত অফ করে রাখুন। আচ্ছা, আমরা এই যে ডিসক্রাইব ইউরসেলফ যে কোশ্চেনটা, আমরা একটু সেই কোশ্চেনটা সম্পর্কে একটু পড়ব। উত্তরটা আপনারা আপনাদের মতো করে করবেন, কিন্তু উত্তরটা কোন বেসিসে কিভাবে করবেন সেটা একটু আমরা বলে নেই। ডিসক্রাইব ইউরসেলফ বা নিজের সম্পর্কে বলার অর্থ হলো, এই প্রশ্নটির মাধ্যমে যেহেতু আপনি প্রশাসনিক পদে যাবেন এবং সেই পদটি নেতৃত্বের পদ, তাই আপনার উত্তরের শিক্ষকতার অভিজ্ঞতার পাশাপাশি আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, প্রশাসনিক দক্ষতা এবং ভবিষ্যৎ রূপকল্প সম্পর্কে স্পষ্টভাবে ফুটে ওঠা উচিত। প্রতিষ্ঠান প্রধান যখন হবেন, আমি যতটুকু জানি প্রতিষ্ঠান প্রধানরা সাধারণত ক্লাস নেন না। আমার জানাটা হয়তো বা মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কি চর্চা এখন, আগে ক্লাস নিতে হতো না, এখন নিতে হয় কিনা আমার জানা নেই। মানে আমার যে প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠানে আমি দেখেছি যে আমার প্রতিষ্ঠান প্রধান ক্লাস নিতে হন না। তাহলে তিনি ভালো পড়াতে পারেন না, খারাপ পড়াতে পারেন, তার থেকে বেশি দরকারি বিষয় হচ্ছে যে তিনি নেতৃত্ব দিতে পারবেন কি না। সুতরাং শিক্ষক হিসেবে আপনি যাই হন না কেন, আপনার ভিতর নেতৃত্বের গুণাবলীটা থাকতে হবে। তো এইখানে ওনারা একটি ডিসক্রাইব ইউরসেলফে আপনারা যেইটা বলবেন, এটা খুব শর্ট করে বলবেন, 1 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। এটার মূল লক্ষ্যটা থাকবে পরিচয় এবং বর্তমান অবস্থান, অর্থাৎ আপনি আপনার পরিচয়টা দিবেন, পরিচয়টা দিয়ে আপনি বর্তমানে যেইখানে আছেন সেটা সম্পর্কে একটু বলবেন, মূল অভিজ্ঞতা, আপনি শিক্ষকতা জীবনে কত বছর চাকরি করেছেন বা কোন পদে কত বছর আছেন। 3 নম্বর হচ্ছে প্রশাসনিক দক্ষতা এবং অর্জন। এই যে আপনি চাকরি করছেন, এইখানে আপনি প্রশাসনিক পদে যেতে চাচ্ছেন, আপনার প্রশাসনিক দক্ষতা কি কি আছে অথবা আপনি কি কি অর্জন করেছেন। এর সাথে আরেকটা কোশ্চেন আসে, আপনি কি এই পদের জন্য যোগ্য কি না। যদি আমি আজকে পারি, এই প্রশ্নটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, যদি না পারি অলরেডি 10:15 বেজে গিয়েছে। এরপরে ধাপ নাম্বার 4-এ আসে ভিশন বা লক্ষ্য। আপনি প্রতিষ্ঠান প্রধান হতে চান কেন? সোজা এই প্রশ্নটাই অনেক সময় করে যে আপনি কেন প্রতিষ্ঠান প্রধান হবেন, এই যে আপনার চাকরির বয়স শেষ, এই বয়সে এসে এখন আপনি দৌড়ঝাঁপ এগুলো এত কিছু কি পারবেন, এত প্রেশার টেনশন, ঠিক আছে? তো এই প্রশ্নটা অনেক সময় করে। তো এখন এইখানে আমরা যেটা করি ট্র্যাডিশনালি, আমি হাফিজুর রহমান স্যারেরটা পুরো শুনতে পারিনি সাউন্ড প্রবলেমের জন্য, যে স্যার কী দিয়ে শুরু করছিলেন, যে আপনি এইখানে যে প্রশ্নটা বলবেন, আপনি এই 4টা ধাপের মধ্যে আপনি আপনাকে রাখবেন। আপনি যদি এভাবে শুরু করেন, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার ফর give me opportunity to describe myself. I am Usman. I came from Bodishal. My father name is MD Ismail. He is a retired teacher, while my mother is a housewife. We are 2 brothers and 2 sisters, and I am second in order. I passed my SSC. এই যে আমি আমার বিস্তারিত ইতিহাস নিয়ে আসলাম, এই বিস্তারিত ইতিহাসটা এখানে আনা যাবে না। আমাকে বলতে হবে যে I am Usman. This time I am serving as a assistant teacher of Jalgari Goft High School. I have completed my MSc from from Goft Brajmon College under National University. I served my present institute for
7 or 8 years. My vision is I want to be a leader and I want to তো এই যে বিষয়গুলো আপনি ইতিহাসটা আনবেন না, আপনার মূল লক্ষ্যটা থাকবে আপনার প্রথমে আপনার অবস্থান, এরপর হচ্ছে আপনার যোগ্যতা, এরপরে হচ্ছে আপনার যোগ্যতা যেটা সেটা হচ্ছে একাডেমিক, এরপর হচ্ছে আপনার প্রশাসনিক অভিজ্ঞতা এবং দক্ষতা, এরপর হচ্ছে আপনার ভিশন। এটাকে আপনি ওভাবে সাজিয়ে নেবেন। আর বলাটা যেন রোবটের মতো মুখস্থ করে রোবটের মতো বলবেন না। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার এই বিষয়ে। জি বলুন স্যার প্লিজ। স্যার বলুন প্লিজ স্যার। আনমিউট করে বলেন, শোনা যাচ্ছে না আপনার কথা। মাহমুদুল স্যার, আচ্ছা তাহলে আমরা এটা একটু শেষ করি। এটা ইংলিশ ভার্সন যেটা। থ্যাংক ইউ অনারেবল বোর্ড মেম্বার্স ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। আই এম, আপনার নামটা বলবেন, ফর দ্য পাস্ট যে কয় বছর, আপনি যদি 25 ইয়ার্স হন তাহলে 25। আই হ্যাভ বিন সার্ভিং অ্যাজ এন, আপনার বর্তমান ডেজিগনেশন বলবেন। কারেন্ট ইনস্টিটিউট, যেই ইনস্টিটিউটে আপনি বর্তমানে চাকরি করছেন। আই হোল্ড এ মাস্টার্স ডিগ্রি, যেটা আপনি সর্বশেষ ডিগ্রি যেটা ফর্মাল ইউনিভার্সিটি থেকে বলবেন, অ্যালং উইথ যদি আপনার প্রফেশনাল কোনো ডিগ্রি থাকে। Throughout my professional journey, I have not only focused on ensuring academic excellence in the classroom, but have also actively engaged in administrative responsibilities. এই যে এইখানে কথাটুকু একটু কঠিন মনে হতে পারে আপনাদের কাছে, যে এটার মূল কথাটা হলো মানে আমরা যেইখানে ফোকাস করেছি যে আমরা শুধুমাত্র আমার এই চাকরির জীবনে আমি শুধুমাত্র শিক্ষকতা বা পড়াইনি, এর পাশাপাশি আমি একাডেমিক বিভিন্ন কাজে, একাডেমিকের বাইরে বিভিন্ন কাজে নিজেকে জড়িত করেছি এবং প্রশাসনিক বিভিন্ন কাজে আমি অংশগ্রহণ করেছি। সেখানে আমার প্রতি যে দায়িত্ব অর্পিত ছিল সেই দায়িত্বকে আমি সুচারুভাবে এবং দায়িত্বশীলভাবে পালন করার চেষ্টা করেছি। ফর ইনস্ট্যান্স একটা উদাহরণ দিতে পারেন আপনি, আই হ্যাভ সাকসেসফুলি, যেই ঘটনাটা আপনি করে মানে বিশেষ অর্জন যেটা সেটা বলবেন। ওয়ান অফ মাই সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট ওয়াজ, আপনার সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট যেটা ছিল যেটা, আই বিলিভ দ্যাট এ সাকসেসফুল এডুকেশন ইনস্টিটিউশন স্ট্যান্ডস অন 2 pillars, কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিপ্লিন। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে আপনার যে কোনো প্রতিষ্ঠান শুধু ভালো পড়াতে পারলে হবে না, তার দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন এবং স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিপ্লিন, ঠিক আছে? যেটাকে আমরা কঠোর নজরদারি বলি, প্রশাসনিক নজরদারি বলি, সেটা তাহলে দুইটা জিনিস দরকার। দেখেন বাংলাদেশে ক্যাডেট কলেজগুলো সবসময় ভালো রেজাল্ট করে, এর কারণটা কি শুধু ওইখানে ভালো ছেলেমেয়েরা ভর্তি হয়? না, সব ভালো ছেলেমেয়েরা ওইখানে ভর্তি হয় না। যারা ভর্তি হন তারা অবশ্যই ভালো, কিন্তু তারা ওইখানে ভর্তি হওয়ার পর আরো ভালো হয়ে যায়, কারণ ওইখানে খুব ডিসিপ্লিন থাকে এবং স্ট্রিক্ট ডিসিপ্লিন থাকে। I am presenting myself for head of institution position because I want to leverage my long-standing academic background and leadership skills to build a dynamic, student-centric and well-governed institute. এইখানে আমরা বলার চেষ্টা করছি ধাপ 4 যে কেন আমি প্রতিষ্ঠান প্রধান হতে চাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কও। ওই ওষুধ নাই 200 খাইছেন, রফিডল নি নাকি? ওষুধ দিটা নয় আর পান দিয়েছিস পান নাই। দেখুন স্যার, আমার একটা ফোন এসেছিল। My ultimate vision is to align with the national education goals and leads an institution that produce not just successful student but responsible and skilled citizen. এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষক হিসেবে আপনার শুধুমাত্র সফল শিক্ষার্থী বা ব্রিলিয়ান্ট শিক্ষার্থী বের করাই আপনার একমাত্র লক্ষ্য নয়, এর পাশাপাশি আপনাকে দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক তৈরি করা। আপনার মূল দায়িত্ব হচ্ছে এইটা। মানে শিক্ষক হিসেবে আপনার মূল দায়িত্ব কি? এক কথায় যদি আপনাকে বলতে বলে, শিক্ষক হিসেবে আপনার মূল দায়িত্ব হলো দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক তৈরি করা, যেটা
তৈরি করার পেছনে শিক্ষা এবং শিক্ষকরা সবচেয়ে বেশি অবদান রাখেন। সমাজের প্রত্যেকেরই অবদান থাকে, কিন্তু শিক্ষা, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি অবদান রাখেন। Just এখন এইটা, এই যে আমি এখানে লিখে দিলাম, আপনারা সুন্দর করে কাগজে লিখে রোবটের মতো করে বললেন, এভাবে না, আপনি আপনার মতো করে নিয়ে নেন। আচ্ছা, আমরা একটু বাংলা ভাষায় বলে, অনেক সময় বাংলায় বলে ফেলে, জিজ্ঞেস করে ফেলে। সম্মানিত বোর্ড সদস্যদের ধন্যবাদ আমাকে নিজের সম্পর্কে বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি আপনার নাম বলবেন, বিগত কত বছর ধরে কর্মরত আছেন সেটা বলবেন, আমি বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়ে সর্বশেষ ডিগ্রি অর্জন করেছে সেটা বলবেন। আমার দীর্ঘ কর্মজীবনে আমি কেবল শ্রেণীকক্ষে মানসম্মত পাঠদানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখিনি, বরং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত থেকেছে। একটা উদাহরণ দিতে পারেন, দায়িত্ব পালন করা একটা উল্লেখযোগ্য অর্জন, সেটাও দিতে পারেন। একজন শিক্ষাবিদ হিসেবে, এই যে কথাটা, মানে এইখানে শিক্ষাবিদ হিসেবে যখন আপনি বলবেন তখন বিষয়টা বোর্ড একটু নেগেটিভ সেন্সে নিতে পারে, কিন্তু আমি আমার প্রত্যেকটা শিক্ষা সম্পর্কিত ভিডিওতে, আমার ট্রেনিং হোক বা যেইখানে হোক, আমি সবসময় এই কথাটা বলি যে উইথ রেসপেক্ট, যে একজন ইউনিভার্সিটির টিচার, তিনি ইউনিভার্সিটিতে জয়েন করলেই শিক্ষাবিদ হয়ে যান, অবভিয়াসলি তিনি অবশ্যই শিক্ষাবিদ। কিন্তু একজন প্রাইমারি টিচার বা একটা মাধ্যমিকের টিচার, যিনি 25 বছর 30 বছর বা 40-45 বছর চাকরি করলেন, কেউ এসএসসি পাস করে ঢুকে চাকরি করেছেন, কিন্তু তারা মরার পরও শিক্ষাবিদ হতে পারেন না। মানে এটা আমি আমার ওই ক্ষোভ থেকে বলেছি যে ওনারা শিক্ষাবিদ, অবভিয়াসলি ওনারা জ্ঞানী মানুষ, শিক্ষাবিদ তো বটে, কিন্তু আমাদের কি, বা আমাদের প্রাইমারি শিক্ষক, সম্মানিত শিক্ষক, তাদের কি শিক্ষাবিদ হওয়ার কোনো যোগ্যতা নেই? তো ওই জায়গা থেকে একজন, এইখানে আপনি আপনার মতো লিখে দেবেন, একজন শিক্ষক হিসেবে আমি গভীরভাবে বিশ্বাস করি একটি সফল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মানসম্মত শিক্ষা এবং সুশৃঙ্খল প্রশাসনের সমন্বয় অত্যন্ত জরুরি। আমার এনটিএসসির প্রতিষ্ঠান প্রদান পদে আসার মূল উদ্দেশ্য আমার একাডেমিক এবং প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি আধুনিক ও শিক্ষার্থী বান্ধব এবং সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। আমার লক্ষ্য এমন একটি প্রতিষ্ঠান পরিচালনা করা যায় সরকারের রূপকল্প অনুযায়ী ভালো শিক্ষার্থী নয়, বরং আগামী দিনের সুনাগরিক তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। ঠিক আছে? তো এইখানে উত্তর উপস্থাপন, এটা আপনি আপনার মতো করে বলবেন, বলার সময় রোবোটিক কায়দায় বলবেন না বা মুখস্থ করে বলবেন না। আর এটাকে আমার পরামর্শ থাকবে, এতটা দ্রুত বলবেন না যে আপনাকে সময় আমি 1 মিনিট ধরে দেওয়া হয়েছে, আপনাকে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। অ্যাজ ইউজুয়াল কথাবার্তা যেরকমভাবে বলেন সেরকমভাবে বলবেন, মোটামুটি 1.5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। আর আপনি এইখানে এই উত্তরটা যখন দিবেন, এটা খেয়াল রাখবেন, এই উত্তরটাতে আপনি কেন আপনার অভিজ্ঞতাকে যুক্ত করেছেন, কেন আপনি আপনার অর্জনকে যুক্ত করেছেন, কেন আপনি আপনার ভবিষ্যৎ রূপকল্পকে যুক্ত করেছেন, এর কারণটা হচ্ছে ওর মধ্য থেকে ভাইবা বোর্ড আপনাকে প্রশ্ন করে ফেলতে পারে। আপনি যখন বললেন যে এটা আমি অর্জন করেছি, তাহলে বললে যে এটা আপনি কিভাবে অর্জন করেছেন, পাশের হার কীভাবে আপনি বাড়িয়েছেন, বলতেই পারে। ঠিক আছে? তো তার মানে এইখানে আমাদের ওই বিষয়টুকু আছে, আমাদের গেম প্ল্যানটুকু আছে। তো সম্মানিত স্যারেরা, আমরা আজকে ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আপনাদের পরবর্তী ক্লাস হবে সোমবার। কালকে আমি চেষ্টা করব কালকের মধ্যে আপনাদের এই শিটটা আপলোড দিয়ে দিতে। আমি দুঃখিত। আর একই সাথে বিদ্যুৎ কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আমি 1.5 ঘন্টার একটি সেশন পরিচালনা করতে পেরেছি। এর মধ্যে বিদ্যুৎ যায়নি, তবে যেতে পারে। তো সম্মানিত স্যারেরা, আমরা একটু আজকের ক্লাসের আমরা একটু সামারিটা টানবো। এমডি মোর্শেদুল আলম স্যার, আপনি একটু আমাদের সম্পর্কে একটু বলুন কিছু। স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার কি বলছিলেন যেন? কি বলবো? যে আজকে আমাদের যে ক্লাস, এই ক্লাস সম্পর্কে আপনার সামারি। জি জি, এটা সম্পর্কে একটু ফিডব্যাক দেন। যেহেতু আমরা ট্রেনিং এ গেলে শুধু ফিডব্যাক শুনি। হ্যাঁ জি, আজকে আমরা 2 ধরনের মানে অভিজ্ঞতা অর্জন করলাম। একটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে আমাদের জড়তাটা কাটাবো, এই জন্য 2-1 স্যারকে যে ভাইবার প্রশ্ন জিজ্ঞেস করলেন, যেটাকে মক ভাইবা বলছি, তো এইটা একটা শিখলাম। আর একটা হলো আমরা যে উপস্থাপন করব ভাইভাতে স্যারদের সামনে, কিভাবে প্রশ্ন উপস্থাপন করব, এর কিছু টেকনিক আমরা শিখলাম, যেটা আমাদের উপস্থাপন কৌশলটাকে আরো
ইতিবাচক করবে। তো আমি মনে করি যে প্রত্যেকটা সেশন যদি আমরা এইভাবে ফলো করি, আরো সামনে যে ক্লাসগুলো হবে সেগুলোকে একত্রিত করে আমরা একটা গঠনমূলক প্রস্তুতি পাবো বলে আমি মনে করছি। এখানে স্যার যেটা বলছিলেন যে আমাদের এই জড়তাটা কাটানোর জন্য এটি হচ্ছে আসলে মানে সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে আমাদের। অনেক সময় আমরা অনেক জানি কিন্তু আসলে বলতে পারি না, এটা একটা বিষয়। আর আপনি প্রথম দিন বলেছিলেন এটি খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আমাদের উচ্চারণগত অনেক সময় ভুল করি আমরা, আমরা আঞ্চলিক কথা টেনে আনি। এই বিষয়গুলো আসলে শুনতেও খুব খারাপ লাগে, যে স্বাভাবিক কারণে হয়তো ওনারাও এটাকে খুব ভালোভাবে নেবেন না। তো এই বিষয়টা আমাদের যে স্যারেরা আছেন আমাদের কাছে খেয়াল করতে হবে, এটা খুব সতর্ক থাকতে হবে বিষয়টাতে, যে আমরা কথাবার্তা বলি, আঞ্চলিক কথাবার্তা অনেক সময় বলি ফেলি, কিন্তু অফিসিয়ালি তো সেটা আমরা বলতে পারি না অ্যাকচুয়ালি। এই বিষয়টা খেয়াল রাখতে হবে স্যার। জি স্যার। স্যার আপনি যদি আমাদেরকে একটু পরামর্শ দিতেন যে সামনের ক্লাসগুলোতে আমরা এইগুলো ইনক্লুড করলে আমাদের এই সেশনটা আরো ফলপ্রসূ হবে। জি, আমরা স্যার এখানে তো আপনি যেমনটা বলছিলেন গত ক্লাসে যে যে প্রশ্ন তো আপনারা পারবেন, কিন্তু আসলে আমাদের সমস্যাটা আমার মনে হয় যে এইভাবে অ্যাপ্রোচ করাটা, যে আমি আসলে কোন প্রশ্নের উত্তরটা ঠিক কিভাবে দেব, আমার মনে হয় এই প্র্যাকটিসটা বেশি হওয়া দরকার। যেমন স্যার আমি মনে করি যে আমরা কিছু পড়ালেখা করেছি, পরীক্ষা দেওয়ার যদি সময় খুবই কম পেয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে যেটা শেয়ার করবো আপনার সঙ্গে বা স্যারদের সঙ্গে, আমি খুবই অল্প সময় পেয়েছিলাম যে পরীক্ষা হবে হবে না, রিট হচ্ছে এক্সিট হচ্ছে। তো তারপরে আমি কিছু পড়াশোনা করেছিলাম, যেমন এখানে 2025 সালের যে এমপি জনবল কাঠামো এমপি নীতিমালা, প্রশাসনিক দক্ষতা, তারপরে আপনার কোচিং বাণিজ্য, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা, এই সব প্রশ্নগুলোর কিন্তু আমাদের আনতে হবে। ওনারা করতেই পারেন, প্রতিষ্ঠান প্রধান হিসেবে এই প্রশ্নগুলো কিন্তু ওনারা করতে পারেন। যে আপনি এটা বলেন যে একজন শিক্ষক জয়েন করার পরে, উদাহরণ দিচ্ছি স্যার, যে উনি তার চাকরিটা স্থায়ী হবে কতদিন পরে, এটা আপনি জানেন কিনা? তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এই বিষয়গুলো মনে হয় আমাদের আসলে একটু আনতে হবে স্যার। জি আচ্ছা আচ্ছা স্যার, বেসিক একাডেমিক বিষয়টা। জি স্যার, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসটা আমাদের সোমবার হবে, সময়টা 9টার সময়ই থাকবে ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাসে আমাদের যে আলোচনা করব, আমরা শিক্ষা বিষয়ক তথ্যগুলো আলোচনা করব। যেহেতু আমরা শিক্ষক, শিক্ষা বিষয়ক তথ্যগুলো, যেমন আমরা শিক্ষার ইতিহাস, ভারতীয় উপমহাদেশের শিক্ষার বিস্তার, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে আলোচনা করব আমরা। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব শিক্ষা বিষয়ক এই যে বিভিন্ন পরিপত্র, গেজেট বা সময়ে সময়ে বিভিন্ন যে আদেশগুলো হয়েছে সেই আদেশগুলো। আমি আর নির্দিষ্ট করে কোনো স্যারকে বলবো না, সম্মানিত শিক্ষকদের মধ্যে যদি কেউ চান খুব সংক্ষেপে একটি সমাপ্তি বক্তব্য টানুন, এবং সেই সমাপ্তি বক্তব্যের মধ্যে আপনাদের আর কি দরকার, মানে আর কি করলে ভালো হয়, ভালোর তো আসলে শেষ নেই, আর কি করলে ভালো হয়, যদি সেটা আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার মনে হয় স্যাররা কিছু না কিছু হয়তো জানে, তারপরে জড়তা কাটানোর জন্য প্রত্যেককে যদি মক ভাইবার ছাড়া আপনি প্রশ্ন করে, এই ভাইবা গুলো যদি সে 5 মিনিটের ভাইবা হয়, একজন করে যদি এভাবে 5 মিনিট বা 7 মিনিটের মধ্যে একজন একজন করে আপনার প্রশ্নের উত্তর আমরা যদি দিতে পারি, তাহলে আরো জড়তা কাটে যাবে এবং একটু সাহস বাড়বে, এবং দুর্বলতা যে দিকগুলো দুর্বলতা ছিল পরবর্তীতে নির্দেশনা মোতাবেক আমাদের যদি পরবর্তীতে ফিডব্যাক দেন, তাহলে আমরা সেই ত্রুটিগুলো পরবর্তীতে চিহ্নিত করে এবং সেই চিহ্নিত জিনিসগুলো পরবর্তী সংশোধন করে আমরা পরবর্তী ক্লাসে মনোযোগ দিতে পারবো বলে
আমার ধারণা। আচ্ছা, ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছেন। ইনশাল্লাহ আমরা মক ভাইভা, আনুষ্ঠানিক মক ভাইভা বলতে আমরা যেটা, সেই মক ভাইভাটা আপনাদের শুরু করতে হলে আগে তো আপনাদেরকে মানে আমার জানিয়ে দিতে হবে যে ভাইভাতে এইটা করতে হবে। তো যার কারণে প্রথম দিনের যে ক্লাস, সেটা তো আমাদের একটা পরিচিতি ক্লাস ছিল, আর আজকে যেটা করলাম আমরা, সেই ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারলাম। ইনশাল্লাহ এই বিষয়গুলো একটু আপনারা দেখবেন, এরপরে আমরা মক ভাইভাতে যাব, যাতে আমরা যখন মক ভাইভা যখন দেব আমরা, যাতে অন্যান্য সম্মানিত শিক্ষকরা এটাকে ফিডব্যাক মানে এটাকে অ্যানালাইসিস করতে পারেন, ভুল ত্রুটি যেন খুঁজে বের করতে পারেন, কারণ আগে তো আপনাকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা সঠিক না। খুব চমৎকার পরামর্শ স্যার। তো সম্মানিত স্যারেরা, আপনাদের মানে আমি আবারও বলি যে স্যার, কনফিডেন্স রাখুন, অ্যাপ্রোচটা ঠিক করুন, ভাইভা প্রশ্ন না পারলেও ফেল করবেন না। যদি অ্যাপ্রোচ যদি ঠিক না থাকে, ভাইভা প্রশ্ন সব পারলেও ফেল করিয়ে দেবে। জাস্ট